নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত উপন্যাস অনুবর্তন। আজ এই উপন্যাসের চতুর্থ পর্ব। চৈত্র মাস, ইস্টারের ছুটি আজই হইয়া গেল। যদুবাবু মেসে ফিরিয়া দেখিলেন অবনী চিঠি লিখিয়াছে, তিনি যদি এই মাসের মধ্যে বৌদিদিকে এখান হইতে লইয়া না যান, তবে সে বৌদিদিকে কলিকাতায় আনিয়া যদুবাবুর মেসে রাখিয়া যাইবে। মাত্র 5টি টাকা হাতে, স্কুলের টাকা এ মাসে সামান্যই পাওয়া গিয়াছিল। কোন কালে খরচ হইয়া গিয়াছে মেসের 2 মাসের দেনা মিটাইতে। সামান্য কিছু স্ত্রীকে পাঠাইয়াছিলেন। এ 5টা টাকা টিউশনির অগ্রিম আদায়ী আংশিক মাহিনা। স্ত্রীকে রাখিবার কোনো অসুবিধা হইত না বেরাবেরি, যদি নিজের বাড়ি হর সেখানে থাকিত। কিন্তু পৈতৃক বাড়ি ভূমিসাৎ হওয়ার পরে যদুবাবু সেখানে আর যান নাই। সেই হইতেই পথে পথে বাসায়। আজ 1.5 বৎসরের উপর স্ত্রীকে বেড়াবেড়ি পরের সংসারে ফেলিয়া রাখিয়াছেন। ইচ্ছে করিয়া কি? তাহা নয়, নিরুপায় হিসেবে। এখন স্ত্রীকে গিয়া ওখান হইতে সরাইতে হইবে, নতুবা ইতর অবনীটা সত্য সত্যই হয়তো স্ত্রীকে একদিন মেসে আনিয়া হাজির করিবে। লোকটা কাণ্ডাকাণ্ড জ্ঞানহীন কিনা। 7-5 ভাবিয়া যদুবাবু টিকিট কাটিয়া সিরাজগঞ্জ প্যাসেঞ্জারে রাত্রে রওনা হইলেন এবং শেষ রাত্রে বগুলা নামিয়া স্টেশনে রাত কাটাইয়া পরদিন সকালে 7 ক্রোশ হাঁটিয়া বেলা 2:30-র সময় গলদঘর্ম ও অভুক্ত অবস্থায় বেড়াবাড়ি পৌঁছিলেন। অবনী বলিল, আসুন দাদা। তা একেবারে ঘেমে ওরা নিতে কাপালিকে ডেকে এনে গাছ থেকে 2টো ডাব পাড়ার ব্যবস্থা কর। হাত পা ধুয়ে নিন, তারপর ভালো সব। যদুবাবু ঠান্ডা হইলেন। স্ত্রীকে দেখিয়া কিন্তু চমকিয়া উঠিলেন। অবনীর বিধবা দিদি ক্ষান্ত বলিল, বউ প্রায় কেবল জ্বরে ভুগেছে ওদিকে। এই মাসখানেক ফাগুনে হাওয়া পড়ে একটু ভালো আছে, তাও 2 বার পড়ল। ঘোর ম্যালেরিয়া এসব দিকে। দেখো না, ওই অবনীর ছেলে মেয়েগুলো ভুগে ভুগে হাড্ডি সার। না একটু ওষুধ, না চিকিৎসে, কোথায় পাবে? সামান্য আয়, এদিকে সকালে উঠে 2 কাঠা চালের খরচ। বসো, একটা ডাব কেটে আনি ভাই। যদুবাবুর স্ত্রী কাঁদিতে লাগিল। বেচারির ভাগ্যে আজ প্রায় 1 বছর পরে তাহার দর্শন লাভ ঘটিল। যদুবাবু বলিলেন, কেঁদো না। তোমার চেহারাটা দেখতে বড্ডই। হ্যাঁ, বড্ডই। মরে যাচ্ছিলাম কার্তিক মাসে, মরে বেঁচে উঠেছি। আচ্ছা, মানুষ কি করে এমন হতে পারে? এত করে চিঠি দিলাম, একবার চোখের দেখা। তুমি তো বললে চোখের দেখা, হাতে পয়সা না থাকলে তো আর। হ্যাঁ গো, যদি মরেই যেতাম তাহলে একবার তোমার সঙ্গে দেখাটাও যে হতো না। সে সবই বুঝলাম, আমার অবস্থাটা তোমরা দেখবে না তো। তোমাদের কেবল। যদুবাবুর স্ত্রী ঝাঁঝের সহিত বলিল, অমন কথা বলো না, মুখে পোকা পড়বে। আমি যেমন নীরবে সয়ে গেলাম, এমন কেউ সহ্য করবে না, তা বলে দিচ্ছি। রাত্রে ঝড়ে পুড়েছি, শুধু মন হাঁপিয়েছে। মরে গেলে তোমাকে একটিবার চোখের দেখাটা হলো না বুঝি, তাও কাউকে আমি বিরক্ত করিনি।
চারিদিক চাহিয়া সুর নিচু করিয়া বলিল, আর এমন চামার 1 পয়সার সাবু না, 1 পয়সার মিছিলই নয়, বরং তুমি যে টাকা পাঠাতে মাসে মাসে, তা থেকে কেবল আজ দাও 1 টাকা, কাল দাও 8 আনা। ওই অবনী ঠাকুরপো না দিলেও চক্ষু লজ্জা। ওদের বাড়ি ওদের ঘরে জায়গা দিয়েছে কি অমনি, ওই টাকাটা শিকেটা তো আছেই, আর এদিকে বাকির জ্বালা কি। একদিন ইচ্ছে হতো, এই সত্যি বলছি দুপুরবেলা, ব্রাহ্মণের সামনে মিথ্যে যদি বলি, একদিন ইচ্ছে হতো যে গলায় দড়ি দিয়ে মরি। এই সময় অবনীর বিধবা দিদি, যিনি যদুবাবুরও বড়, ডাব কাটিয়া আনিয়া বলিলেন, বউ 1 গ্লাস জল নিয়ে এসো, আর এই রেকাবিতে 2খানা বাসতা। কোথায় কি পাবো বলো ভাই, বাসতা 2খানা খেয়ে একটু জল, আমি গিয়ে ভাত চড়াই। যদুবাবুর স্ত্রী জল হাতে আসিয়া বলিল, ঠাকুরঝি লোকটা এই বাড়ির মধ্যে ভালো লোক, নইলে বউ, ও বাবা, খুরে নমস্কার বলিয়া উদ্দেশ্যে প্রণাম করিয়া জলের গ্লাসটা যদুবাবুর সম্মুখে নামাইয়া রাখিল। বৈকালের দিকে অবনী বলিল, দাদার কি এখন গুড ফ্রাইডের ছুটি? হ্যাঁ, কদিন? মঙ্গলবার খুলবে, ওই দিনই ওকে নিয়ে যাব ভাবছি। তাই নিয়ে যান, এখানে বৌদিদির শরীরও টিকছে না, মনও টিকছে না। তাই কখনো টেকি? আপনি রইলেন পড়ে কলকাতায়, উনি রইলেন এখানে। ছেলে নেই, পিলে নেই, আপনার বৌমার কাছে কেবল কান্নাকাটি করেন, দুঃখ করেন। নিয়ে যান, সেই ভালো। তাছাড়া আমাদের এখানে অসুবিধে, ঘরদোর নেই, 2খানি মাত্র ঘর। আবার আমার ছোট ভগ্নিপতি শিশির নাকি আসবে শুনছি ছেলে মেয়ে নিয়ে, কতদিন আসেনি। তারা এলেই বা কোথায় থাকি? তাই বলি দাদাকে চিঠি লিখি, দাদা এসে ওকে নিয়ে যান। না, তুমি যা করেছো যথেষ্ট উপকার করেছো, এতদিন কে রাখে। যাই, একটু বেরিয়ে আসি। এ বেড়াবেড়ি গ্রামের বাহিরে খুব বড় বড় মাঠ, 1/2 মাইল কি তারও কম দূরে চূর্ণী নদী। নদীর ধারে খেজুর গাছ, নিম গাছ ও ভাটশাওড়ার বন। এখন নিম ফুলের সময়, চৈত্রের তপ্ত বাতাসে নিম ফুলের সুবাস মাখানো। ঘেঁটু ফুলের দল কিছুদিন আগে ফুটিয়া শেষ হইয়া গিয়াছে, এখন শুধু রাঙা রাঙা সুঁটির মেলা ভাট গাছের মাথায় মাথায়। উত্তর দিকের মাঠে প্রকাণ্ড একটা কচি পাতা ভরা বটগাছের শীর্ষদেশ মাথা তুলিয়া দাঁড়াইয়া। কিছুদিন আগে সামান্য বৃষ্টি হইয়া গিয়াছে, চষা ক্ষেতের মাঝে মাঝে জল জমিয়াছিল, এখনো আধ শুকনো কাদায় তার চিহ্ন আছে। একটা তুঁত গাছের তলায় অনেক শুকনো তুঁত ফল পড়িয়া আছে। যদুবাবু একটা তুঁত ফল কুড়াইয়া মুখে দিলেন। মনে পড়িল বাল্যকালে এই সময় তুঁত ফল খাওয়ার সে কত আগ্রহ। কোথায় গেল সেসব সুখের দিন? বাবা গোয়ারি কোর্টে কাজ করিতেন, শনিবারে শনিবারে গ্রামের বাড়িতে আসিতেন, হাঁড়ি ভর্তি খাবার আনিতেন ছেলে মেয়ের জন্য। তাদের বাড়িতে মোংলা বলিয়া এক গোয়ালা ছোঁড়া থাকিত। সরভাজা খাইবার লোভে সে ছুটিয়া গিয়া রাস্তায় দাঁড়াইত, কর্তা হাঁড়ি হাতে আসিতেছেন না শুধু হাতে আসিতেছেন তা দেখিবার জন্য। নদীতে ডিঙি নৌকায় জেলেরা মাছ ধরিতেছে। যদুবাবু বলিলেন, কি মাছ রে? আজ খয়রা আছে কর্তা, দিবি 4 পয়সার? যাব, অনেকদিন দেশের খয়রা মাছ খাইনি, টাটকা খয়রা মাছটা। যদুবাবু অবনীর দিদির হাতে মাছ দিয়া বলিলেন, ও দিদি, এই নাও, দেশের খয়রা মাছ কতকাল খাইনি। রাত্রে পাড়ার এক জায়গায় সত্যনারায়ণের সিন্নি উপলক্ষে যদুবাবু অবনীর সঙ্গে তাহাদেরই বাড়ি গেলেন। বাড়ির কর্তা যদুবাবুকে যথেষ্ট খাতির করিয়া বসাইল, তামাক সাজিয়া আনিল নিজের হাতে। তাহার বড় ছেলের একটা চাকরি হইতে পারে কিনা কলিকাতায়। ছেলেটিকে ডাকিয়া আনিয়া পরিচয় করাইয়া দিল। ম্যাট্রিক 2 বার ফেল করিয়া সম্প্রতি আজ বছরখানেক বসিয়া আছে। পূর্বেকার অভিজ্ঞতা হইতে যদুবাবু সাবধান হইয়াছিলেন। আবার কলিকাতার মেশে কি বাসায় জুটিয়া উৎপাত করিতে শুরু করিলেই চক্ষু স্থির। পাড়া গাঁয়ের লোককে বিশ্বাস নাই, সুতরাং তিনি বলিলেন তিনি চেষ্টা করিবেন, তবে এখন কিছু বলিতে পারেন না। আজকাল কত বিএ এমএ পাস ফ্যা করিতেছে, তা ম্যাট্রিক। রাত্রে স্ত্রীকে বলিলেন, তাহলে আর 1টা মাস এখানে? না, তা হবে না, আমায় নিয়ে যাও এবার। কিন্তু কোথায় নিয়ে যাই বলো তো? তা তুমি বোঝো। যদুবাবু মুখ ভ্যাংচাইয়া বলিলেন, তুমি বোঝো?
বুঝি কি সেটা আমায় দেখিয়ে দাও। কলকাতায় কি বাসা ঠিক করে এসেছি যে তোমায় নিয়ে ওঠাবো? উঠবে কোথায়? শিয়ালদা স্টেশনে বসে থাকবে? যদুবাবুর স্ত্রী কাঁদিতে লাগিলেন। আহ, কি মুশকিলেই পড়েছি বিয়ে করে। ঝাড়া হাত পা থাকলে আজ আর আমার ভাবনা কি? তোমার ভাবনা ভাবতে ভাবতেই প্রাণ গেল। যদুবাবুর স্ত্রী কাঁদিতে কাঁদিতে বলিল, আমার ভাবনা কি ভাবতে হচ্ছে তোমায়? ফেলে রেখেছো এখানে আজ 1.5 বছর। জ্বরে ভুগে ভুগে আমার শরীরে কিছু নেই, তাও তোমাকে কি কিছু বলেছি? মুখ নাড়া আর খোঁটা 2টি বেলা হজম করতে হতো যদি আমার মতো, তবে বুঝতে। এত তো তোমার কাছে ভালো হলাম না, তার চেয়ে আমি গলায় দড়ি দিয়ে মরি। তুমি ঝাড়া হাত পাও, আপদ চুকে যাক। আচ্ছা আচ্ছা, থামো থামো, রাত দুপুরে কান্নাকাটি ভালো লাগে না, ঘুম আসছে, ওরা শুনতে পাবে। এক ঘর এক দৌড়, দেখি যা হয়। তুমি এবার না নিয়ে গেলে অবনী ঠাকুরপো শুনবে নাকি? স্বামী স্ত্রীতে পরামর্শ হয়েছে, এবার আমাকে তোমার সঙ্গে ওরা পাঠিয়ে দেবেই। ওদের বাড়িতে জায়গা হচ্ছে না। ওর ভগ্নিপতি নাকি আসবে শুনছি এ মাসের শেষে। সত্যিই তো, ঘরদোর নেই, ওদের অসুবিধে হয় বই কি। এতদিন তো রাখলে। হ্যাঁ, রেখেছে তো, মাথা কিনেছে কি না, ভারী করেছে। আর আমার মিশে গিয়ে যে 7 দিন থেকে এলো, আজ সিনেমা রে, কাল ইয়ে রে, তখন তুমি বুঝি অবনী ঠাকুরপোকে টাকা দাওনি সেবার? সে কি খোঁটা আর তোমার নামে কি সব কথা আমায় শুনিয়ে শুনিয়ে স্বামী স্ত্রীতে দিন রাত। আমি বলি আর তো আমার সহ্য হয় না, একদিকে চলেই যাই। কি করি, এত কষ্ট গিয়েছে সে সময়। আচ্ছা থাক সেসব কথা এখন, রাত হয়েছে, ঘুম আসছে। সারাদিন খাটুনি আর রাত্রির কালে ভেজর ভেজর ভালো লাগে না। যদুবাবু বোধহয় ঘুমাইয়া পড়িলেন। তাহার স্ত্রী নিঃশব্দে কাঁদিতে লাগিল। কিছুকাল পরে বলিল, ঘুমুলে নাকি ওগো? যদুবাবু বিরক্তির সুরে বলিলেন, আহ, কি? তোমার পায়ে পড়ি, আমায় এবার এখানে রেখে যেও না, আমি আর সহ্য করতে পারছি নে। তুমি বোঝো, কখনো তো তোমায় এমন করে বলিনি। কেবল এই ঠাকুরজির জন্যে এখানে এতদিন থাকতে পেরেছি, নইলে কোন কালে এতদিন। একবার রটিয়ে দিলে তুমি নাকি বিয়ে করেছো আমার ছেলে পিলে হলো না বলে। বলে দাদা সেই জন্যেই বৌদিদিকে ত্যাগ করে আমাদের ঘাড়ে চাপিয়ে রেখে গিয়েছে। সে কত কথা, আমি ভেবে কেঁদে মরি। শুধু ঠাকুরজি আমায় বোঝাতো, বউ তার কি এখন বিয়ের বয়স আছে যে বিয়ে করবে? তুমি ওসব শোনো না। তুমিও কি ভাবো নাকি আমার বিয়ের বয়স নেই? বয়স থাকলে কি হবে? একটা বিয়ে করে তাই খেতে দিতে পারো না, 2টো বিয়ে করে তোমার উপায় হবে কি? কুঁজোর স্বাদ হয় চিত ইস্যুতে। এই কথায় যদুবাবুর পৌরুষের অভিমান ভীষণভাবে আহত হওয়ায় তিনি আর কোনো কথা না বলিয়া পাশ ফিরিয়া শুইলেন এবং বোধহয় খানিকক্ষণ পরেই গভীর নিদ্রায় অভিভূত হলেন। চুনি এবার 3rd ক্লাসে উঠিল। চেহারা আরো সুন্দর হইয়াছে, ওষ্ঠে গোঁফের ঈষৎ রেখা দেখা দিয়াছে। নারায়ণবাবু পড়াইতে গিয়া তাহার সঙ্গে গল্প করেন নানা বিষয়ে। চুনিকে ছাড়িয়া যেন উঠিতে ইচ্ছে হয় না। চুনির মধ্যে একটি সুদুর্লভ রহস্য ও বিস্ময়ের ভাণ্ডার যেন গুপ্ত আছে। নারায়ণবাবু নানা কথায় ও প্রশ্নে সেই রহস্য ভাণ্ডারের সন্ধান খুঁজিয়া বেড়ান। চুনি আসিবা মাত্র নারায়ণবাবু কেমন আত্মহারা হইয়া যান, ভালো করিয়া পড়াইতেও যেন পারেন না, কেবল তাহার সহিত গল্প করিতে ইচ্ছে হয়। অথচ চুনি তাহাকে কি দিতে পারে? তাহাকে সে রাজা করিয়া দিবে না, নারায়ণবাবু তাহা ভালোই জানেন। তবুও কেন এমন হয় কে জানে। মাস্টার পড়াইতে আসিয়া ঘন ঘন ঘড়ির দিকে তাকায়, উঠিতে পারিলে বাঁচে, অথচ নারায়ণবাবুর উঠিতে ইচ্ছে করে না। রাত্রি বেশি হইয়া যায়, চুনি পান্না ঘুমে ঢুলিয়া পড়ে। কলিকাতার কলকোলাহল নীরব হইয়া আসে। নারায়ণবাবু ধমক দিয়া বলেন, এই চুনি, এই পান্না, ঢুলছিস নাকি? পান্না চমকিয়া উঠিয়া বইয়ের পাতায় মন দিবার চেষ্টা করে। নিচু সলজ্জ সুরে বলে, ঘুম আসছে স্যার, রাত অনেক হলো। চুনির মায়ের সুর খোলা দ্বারপথে ভাসিয়া আসে, আজ তোদের কি হবে না নাকি? সারা রাত বসে ভেজর ভেজর করলেই বুঝি ভালো পড়ানো হয়? পরে ঈষৎ নেপথ্য হইতে শ্রুত হইল সেই একই কণ্ঠের সুর, বুড়ো মাস্টারটা বসে বসে করে কি এত রাত পর্যন্ত? এত করে বলি ওকে, বুড়ো মাস্টার বদলে ফেলো, বুড়ো দিয়ে কি নেকা পড়া হয়? চুনি লাফাইয়া উঠিয়া বাড়ির মধ্যে মাকে হয়তো বা মারিতে ছোটে।
নারায়ণবাবু ধমক দিয়া চিৎকার করিয়া বলেন, হেই চুনি, কোথায় যাস? পান্না যা তো, তোর দাদাকে ধরে নিয়ে আয়। কিছুক্ষণ পরে চুনি ঘর্মাক্ত রাঙা মুখে আসিয়া হাঁপাইতে থাকে। কোথায় গিয়েছিলি? কোথাও না স্যার। এইসব জ্ঞান হচ্ছে তোমার না? না স্যার। আপনি তাই সহ্য করেন, আপনার খেয়াল নেই কোনো দিকে। আমাদের বাড়িতে আসেন, তা আমাদের কত ভাগ্যি। রোজ রোজ মা এরকম করবে? আমি ছি, মার সম্বন্ধে কোনো কথা বলতে নেই ছেলের। মায়ের বিচার কি করবে ছেলে? আমারই দেরি হয়ে গেছে আজ, উঠি বরং। না স্যার, বসুন না আপনি। চুনির মার কণ্ঠস্বর পুনরায় দ্বারপথে শ্রুত হইল। খাবি নে পোড়ার মুখো ছেলে? বামনি কি এত রাত পর্যন্ত তোমাদের ভাত নিয়ে বসে থাকবে নাকি? নারায়ণবাবু লজ্জিত কৈফিয়তের সুরে অন্তরালবর্তিনীকে উদ্দেশ করিয়া বলিলেন, হ্যাঁ বৌমা, আমি এই যে যাচ্ছি, একটু দেরি হয়ে গেল আজ। ঈষৎ নম্র সুরে উদ্দেশে উত্তর আসিল, ভাত নিয়ে থাকতে হয় ঠাকুরজি, তাই বলি। নইলে মাস্টার পড়াচ্ছে, পড়াক না, আমি কি বারণ করি? নারায়ণবাবু গলির ভিতর দিয়া চলিয়া আসিলেন, মনে অভূতপূর্ব আনন্দ। চুনি তাহার দিকে হইয়া মাকে মারিতে গিয়াছিল। তাহাকেই চুনি তবে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে। কেন এ আনন্দ রাখিবার জায়গা নাই বৃদ্ধ নারায়ণবাবু তা বুঝিতে পারেন না। তাহার কেহ আপনার জন নাই এ বিশাল দুনিয়ায়, তবু চুনি আছে, বড় হইলে তাহাকে দেখিবে। স্কুল বাড়ির বড় ছাদে রাত্রে আহারাদির পর নারায়ণবাবু পায়চারি করেন, বহুকালের অভ্যাস। আকাশে নক্ষত্ররাজি এই তেতলার ছাদ হইতে বেশ দেখা যায় বলিয়াই নারায়ণবাবু এই সময়ে উন্মুক্ত আকাশতলে বেড়াইতে ভালোবাসেন। ডাকিলেন, ও জগদীশ ভায়া, খাওয়া দাওয়া হলো? টিচারদের ঘরের পাশে ক্ষুদ্র টিনের একখানি চালায় জ্যোতির্বিনোদ মাছ ভাজিতেছিলেন। উত্তর দিলেন, না দাদা, এই ছেলে পড়িয়ে এসে রান্না চড়িয়েছি। ও দাদা, আজ কি হয়েছিল জানেন? বলিতে বলিতে জ্যোতির্বিনোদ বাহিরে আসিলেন। আজ এই লালবাড়ির সেই যে ছেলেটা ছাদে উঠে ডন কষত, সে আজ নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। পাড়া গাঁয়ের বাড়িতে বিয়ে হয়েছিল, আজ বউ নিয়ে এলো। নারায়ণবাবু আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করিলেন, কেমন বউ হলো? খাসা বউ হয়েছে, ওরই মতো ফর্সা। দুজনে ছাদে বেড়াচ্ছিল, খুব হাসি খুশি। আহা, তা হোক, তা হোক। যাই দাদা, মাছ পুড়ে গেল কড়ায়। কি জানি কেন নারায়ণবাবুর হঠাৎ মনে পড়িল একটা ছবি। চুনি বিবাহ করিয়া বউ আনিয়াছে, যেমন চমৎকার রূপবান ছেলে, তেমনি লক্ষ্মী প্রতিমার মতো বধূ। পুত্রবধূ স্বাদ তাহার মিটিয়াছে। চুনি বলিতেছে, আমার বউ স্যার আপনার সেবা করবে না তো কার সেবা করবে? চুনি পুরীতে বউ লইয়া বেড়াইতে গিয়াছে, সঙ্গে তাহাকে লইয়া গিয়াছে, কারণ তাহার শরীর খারাপ। পুত্রের কর্তব্য করিয়াছে সে। চুনির বউ বলিতেছে, বাবা, আপনার পায়ে কি এবেলা তেল মালিশ করতে হবে? স্বপ্নাচ্ছন্ন অতীত দিবসগুলির কুয়াশা ভেদ করিয়া কত অস্পষ্ট মুখ উঁকি মারে। দুপুরের সময় টিফিনের ছুটিতে কিংবা বেলা পড়িলে কতবার তিনি এই রকম ছাদে বেড়াইতেন। এই ছাদটিতে উঠিলেই সেই পুরনো দিন, তাহাদের সঙ্গে জড়িত কত মুখ মনে পড়ে। একখানি মুখ মনে পড়ে, সুন্দর মুখখানি, ডাগর চোখে নিষ্পাপ দৃষ্টি, ৮-৯ বছরের ছেলে, নাম ছিল সুদেব। মুখের মধ্যে লেবেন চুষ পুড়িয়া দিত। তখন নারায়ণবাবুর মাথার চুলে সবে পাক ধরিয়াছে। টিফিনের সময় রোজ পাকা চুল ৮ গাছি ১০ গাছি তুলিয়া দিত। বলিত, আপনাকে ছেড়ে কোনো স্কুলে যাব না স্যার। তারপর আর ভালো মনে হয় না। অগণিত ছাত্র সমুদ্রে দূর হইতে দূরান্তরে তাহাদের অপসৃয়মান মুখ কখন যে হঠাৎ অদৃশ্য হইয়া গিয়াছিল, তার হিসাব মনের মধ্যে খুঁজিয়া মেলে না আর। জীবনের পথ বহু পথিকের আসা যাওয়ার পদচিহ্নে ভরা, কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। ঘরে আসিয়া শুইবার ইচ্ছা হইল না। নারায়ণবাবু আবার ডাকিলেন, ও জগদীশ, কি করলে রান্না বান্না? জ্যোতির্বিনোদ অন্নপিণ্ড রুদ্ধস্বরে বলিলেন, খেতে বসেছি দাদা। আচ্ছা আচ্ছা, খাও খাও। এই স্কুল বাড়ির ছোট্ট ঘরটিতে কতকাল বাস।
কত সুপরিচিত পরিবেশ, কত দূর অতীতের স্মৃতিভরা মাস, বৎসর, যুগ। আশপাশের বাড়ির গৃহস্থ জীবনের কত সুখ, আনন্দ, সংকট তাহার চোখের ওপর ঘটিয়া গিয়াছে। মনে মনে তিনি এই অঞ্চলের পাড়াশুদ্ধ ছেলে মেয়ে, তরুণী, কন্যা, বধূদের বুড়ো দাদু। যদিও তাহাদের মধ্যে কেহই তাহাকে জানে না, চেনে না। আদর্শ শিক্ষক অনুকূলবাবুর স্মৃতিপুত এই বিদ্যালয় গৃহ। এই জায়গা যে কত পবিত্র, কি যে এখানে একদিন হইয়া গিয়াছে তার খোঁজ রাখেন শুধু নারায়ণবাবু। আজ মনে এত আনন্দ কেন? কি অপূর্ব আনন্দ! একটা তরুণ মনের আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি আজ তিনি আকর্ষণ করিতে পারিয়া ধন্য হইয়াছেন। অনুকূলবাবু বলিতেন, দেখো নারায়ণ, একটা বেল গাছে বছরে কত বেল হয় দেখেছ? একটা বেলের মধ্যে কত বিচি থাকে? প্রত্যেক বিচিটি থেকে 1000 মহিরুহ জন্মাতে পারে, কিন্তু তা জন্মায় না। একটা বেলগাছের 60-70 বৎসর ব্যাপী জীবনে অত বিচি থেকে গাছ জন্মায় না। অন্তত 2টি বেলচারা মানুষ হয়, বড় হয়, আবার বহু বেল ফল দেয়। বহু অপচয়ের হিসাব কষেই এই পুষ্টির ইঞ্জিনিয়ারিং দাঁড় করিয়ে রেখেছেন ভগবান। তার মধ্যেই অপচয়ের সার্থকতা। স্কুলের সব ছেলে কি মানুষ হয়? একটা স্কুল থেকে 60 বছরে 2-1টা মানুষ বার হলেও স্কুলের অস্তিত্ব সার্থক। এই ভেবেই আনন্দ পাই নারায়ণ। প্রত্যেক শিক্ষক যিনি শিক্ষক নামের যোগ্য, এই ভেবেই তার আনন্দ ও উৎসাহ। দেশের সেবার সবচেয়ে বড় অর্ঘ্য তারা যোগান, মানুষ। জ্যোতির্বিনোদ নারায়ণবাবুর সামনে বিড়ি খান না। আড়ালে দাঁড়াইয়া ধূমপান শেষ করিয়া ছাদের এধারে আসিয়া বলিলেন, দাদা, এখনো খাননি? রাত অনেক হয়েছে। না, খাবো না। শরীরটা আজ তেমন ভালো নেই। কি হয়েছে দাদা? দেখি, হাত দেখি। তাই তো, আপনার যে জ্বর হয়েছে। ছাদে ঠান্ডা লাগিয়ে বেড়াবেন না, বেশ গা গরম। চলুন নিচে দিয়ে আসি। আরে বসো বসো, একটু আধটু গা গরমে কিছু আসবে যাবে না। আকাশের নক্ষত্র চেনো? তুমি তো জ্যোতিষ নিয়ে ব্যবসা করো, অ্যাস্ট্রোনমি জানো? ওই যে এক একটা নক্ষত্র দেখছো, এক একটা সূর্য। আমি যদি বলি এই পৃথিবীর মতো বহু হাজার পৃথিবী ওই সব নক্ষত্রের মধ্যে আছে, তাহলে তুমি কি তার প্রতিবাদ করতে পারো? আগে না দাদা, প্রতিবাদ তো দূরের কথা, আমি কথাটি বলবো না। আপনি যত ইচ্ছে বলে যান। যখন ও নিয়ে কখনো মাথা ঘামাইনি, আপনি যেমন জ্যোতিষ আলোচনা করেননি কখনো, বলেন ওসব মিথ্যে। মিথ্যে বলি নে, আনসাইন্টিফিক বলি, ওই একই কথা দাদা। 2 পয়সা করে খাই, কাজেই বিশ্বাস করি। নারায়ণবাবু ঘরে আসিয়া শুইয়া পড়িলেন। রাত্রে ভয়ানক পিপাসা, সমস্ত গায়ে ব্যথা। ঘুমের ঘোরে আর জ্বরের ঘোরে কত কি অস্পষ্ট স্বপ্ন দেখিলেন। চুনির মুখ, তাহার ছেলে নাই, কেহ কোথাও নাই। কেন? এত ছাত্র আছে, চুনি আছে, শিয়রে চুনি বসিয়া তাহার সেবা করিতেছে। পরদিন নারায়ণবাবু সকালে বিছানা ছাড়িয়া উঠিতে পারিলেন না। 2-4 দিন গেল, তবুও জ্বর কমে না। ক্ষেত্রবাবু ও রামেন্দুবাবু প্রায়ই আসিয়া বসিয়া থাকেন। হেডমাস্টার প্রথমে নিজের ঔষধের বাক্স হইতে বায়োকেমিক দিলেন, তারপর ডাক্তার ডাকাইলেন। জ্যোতির্বিনোদ কোথা হইতে নিজের দেশের এক কবিরাজ আনিলেন। ছাত্রেরা কেহ কেহ দেখিয়া গেল, পালা করিয়া রাত জাগিতেও লাগিল। সকালে স্কুলের মাস্টারেরা দেখিতে আসিয়া খবরের কাগজে একটা খুনের সংবাদ শুনাইয়া গিয়াছিল। নারায়ণবাবু শুইয়া ভাবিতেছিলেন, মানুষে কি করিয়া খুন করে। একবার তিনি এই স্কুলেই ঘরে রাত্রে আলো জ্বালিয়া পড়িতেছিলেন। ডেঁয়ো পিঁপড়ের দল আসিয়া জুটিল লণ্ঠনের আশেপাশে। চাপড় মারিয়া গোটা 3 ডেঁয়ো পিঁপড়ে মারিয়াছিলেন। তারপর সে কি দুঃখ তাহার মনে। একটা ডেঁয়ো পিঁপড়ে আদমারা অবস্থায় ঠ্যাং নাড়িয়া চিত হইয়া ছটফট করিতেছিল। সেটাকে বাঁচাইবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই সেটাকে বাঁচানো গেল না। নারায়ণবাবুর মনে হইল
তিনি জীব হত্যা করিয়াছেন। দুঃখ ও অনুতাপে নিজেকে অতি নীচ বলিয়া বিবেচনা হইল। কি জানি, মানুষের বিচার করার ভার মানুষের উপর নাই। তিনি যে খুনি নহেন তাহা কে বলিবে? নারায়ণবাবু শুইয়া যেন সমস্ত জীবনের একটা ছবি চোখের সামনে খেলিয়া যাইতে দেখিতে পান। তারাজোল গ্রামের উত্তরে প্রকাণ্ড তাল দিঘি, তাহার পাড়ে ঘন তালের বন। কোনো কালে রাঢ় অঞ্চলের ঠ্যাঙাড়ে ডাকাতেরা সেই দিঘির পাড়ে মানুষ মারিত। কাঁটা জঙ্গলের ঝোপ, আঁচড় বাসক ফুলের গাছ নিবিড় হইয়া উঠিয়া মানুষের উগ্র লোলুপতার লজ্জা শ্যামল কান্তি ও বনকুসুমের গন্ধে ঢাকিয়া দিয়াছে। চীনা পর্যটক আইসিং যেমন বলিয়াছেন, মন ও অন্তঃকরণের তৃষ্ণা হইতে দুঃখ আসে, পুনর্জন্ম আসে। কিন্তু তৃষ্ণা দূর করো, লোককে ঢাকিয়া মনে শান্তি স্থাপন করো। ভ্রম সমুদ্রে মানবাত্মার পরিভ্রমণ শেষ হইবে। না, কি যেন ভাবিতেছিলেন। তারাজোল গ্রামের তাল দিঘির কথা মনের মধ্যে উল্টা পাল্টা ভাবনা আসিতেছে। ৪৫ বৎসর পূর্বের সেই হুগলি জেলার অন্তঃপাতী ক্ষুদ্র গ্রামখানি আজ আবার স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিয়াছে। মুখুজ্জে বাড়ির ছেলে ছুনু ছিল সঙ্গী। ছুনুর সঙ্গে বাঁশতলায় বাঁশের শুকনা খোলা কুড়াইয়া আনিত আর নৌকা তৈরি করিত। একবার তেঁতুল গাছে উঠিয়া তেঁতুল পাড়িতে গিয়া হাত ভাঙিয়াছিলেন। সাতক্রোশ হাঁটিয়া দামোদরের বন্যা দেখিতে গিয়া পথে এক গ্রামে কামার বাড়ির রাত্রে তিনি ও তাহার 2 জন বালক সঙ্গী চিঁড়া দুধ খাইয়া তাহাদের দাওয়ায় শুইয়াছিলেন, যেন কালিকার কথা বলিয়া মনে হইতেছে। কতকাল তারাজোল যাওয়া হয় নাই। কেহ নাই আপনার লোক সে গ্রামে। বহুদিন আগে পৈতৃক বাড়ি ভাঙিয়া চুরিয়া লুপ্ত হইয়া গিয়াছে। আজ প্রায় 30 বৎসর আগে 3 দিনের জন্য তারাজোল গিয়া প্রতিবেশীর বাড়ি কাটাইয়া আসিয়াছিলেন, আর যান নাই। তখনই বাল্যদিনের সে বাড়ি ঘর জঙ্গলাবৃত ইষ্টক স্তূপে পরিণত হইয়াছে দেখিয়াছিলেন। হ্যাঁ, তা প্রায় 30 বৎসর হইবে। নারায়ণবাবু মনে মনে হিসাব করিয়া দেখিবার চেষ্টা করিলেন। জ্যোতির্বিনোদ ও যদুবাবু একসঙ্গে ঘরে ঢুকিলেন। যদুবাবু বলিলেন, কেমন আছেন দাদা? এই দুটো কমলা লেবু। ওহে জ্যোতির্বিনোদ, দাও না রস করে। শ্রীশবাবু উঁকি মারিয়া বলিলেন, কে ঘরে বসে? যদুবাবু বলিলেন, এই আমরাই আছি, এসো শ্রীশ ভায়া। দাদা কেমন? এই একটু কমলা লেবুর রস খাওয়াচ্ছি। নারায়ণবাবুর তৃষিত দৃষ্টি দূরের দিকে চাহিয়া থাকে। 2 দিন 3 দিন, কোনোদিনই চুনিকে দেখতে পান না। চুনি আসে না কেন? বোধহয় সে শোনে নাই তাহার অসুখের কথা। সকলে চলিয়া যায়। গভীর রাত্রি, টিমটিম করিয়া আলো জ্বলিতেছে। উত্তর মাঠে গ্রামের বাঁশবনের ওপারে 2টি লোক আকন্দ গাছের পাকা ও ফাটা ফল সংগ্রহ করিয়া বেড়াইতেছে, তুলা বাহির করিয়া খেলা করিবে। তিনি আর ছুনু। প্রায় 50 বৎসর পূর্বের তারাজোল গ্রাম। ছুনু বাঁচিয়া নাই, প্রায় 25 বৎসর পূর্বে মারা গিয়াছে। কে? আমি কমলেশ স্যার, আমাদের নাইট ডিউটি আজ, বিমলও আসছে। নারায়ণবাবু বলিলেন, হ্যাঁ কমলেশ, চুনিকে চিনিস? না স্যার, 3rd ক্লাসে পড়ে। ভালো নামটা কি যেন, দীপ্তি বোধ হয়। হ্যাঁ স্যার, কাল একবার বলবি বাবা। নারায়ণবাবু হাঁপাইতে লাগিলেন। কথা বলিবার শ্রম সহ্য হয় না। বলবো স্যার, আপনি বেশি কথা বলবেন না, গরম জলটা করি, মালিশটা। পরদিন সকাল হইতে নারায়ণবাবু আর মানুষ চিনিতে পারেন না। কমলেশ ও বিমল চুনিকে গিয়া বলিল, চুনি মহা ব্যস্ত, আজ তাহাদের পাড়ার ম্যাচ, তাহাকে ব্যাকে খেলিতে হইবে। আচ্ছা, খেলার পর বরং রাত্রেই সে চেষ্টা করিয়া দেখিবে। চুনি আসিয়াছিল, কিন্তু নারায়ণবাবু আর তাহাকে চিনিতে পারেন নাই। লোকে বলিতেছিল তাহার জ্ঞান নাই। সে কথা আসলে ঠিক নয়। তিনি তখন তারাজোল গ্রামের মাঠে, বনে, দামোদরের বাঁধে
বাল্যসঙ্গী ছুনু আর গদাই নাপিতের সঙ্গে আকন্দ গাছের ফলের তুলা সংগ্রহ করিতে ব্যস্ত ছিলেন। 50 বৎসর আগের দিনগুলির মতো। চুনির কণ্ঠস্বরও তাহাকে সেখান হইতে ফিরাইতে পারিল না। কখনো বা অনুকূল বাবু তাহাকে বলিতেছেন, নারায়ণ, মানুষ তৈরি করতে হবে, তুমি আর আমি দুজনে যদি লাগি। বউবাজারে এই স্কুলের একটা ব্রাঞ্চ খুলবো সামনের বছর থেকে, তুমি হবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। সব বেলফলের বিচি থেকে কি চারা হয়? বহু অপচয়ের অঙ্ক হিসেবে ধরেই ভগবানের এই সৃষ্টি। ভগবানের গৃহস্থালী কৃপণের গৃহস্থালী নয় নারায়ণ। স্কুল মাস্টারের মধ্যে সবাই তাহার খাটিয়া বহন করিয়া নিমতলায় লইয়া গেল। হেডমাস্টার নিজের পয়সায় ফুল কিনিয়া দিলেন। অনেক ছাত্র সঙ্গে গেল। শুধু ক্লার্কওয়েল সাহেবের স্কুল নয়, আশেপাশে 2-3টি স্কুলও এই আদর্শ শিক্ষাব্রতীর মৃত্যুতে একদিন করিয়া বন্ধ রহিল। যদুবাবু বাজার করিয়া বাসায় ফিরিলেন। স্কুলের সময় হইয়া গিয়াছে। স্ত্রীকে বলিলেন, মাছটা ভেজে দাও, 9টা বেজে গিয়েছে। আজ এক্সামিন আরম্ভ হইবে কিনা? ঠিক টাইমে না গেলে সাহেব বকাবকি করিবে। শীতকালের বেলা, বার্ষিক পরীক্ষা শুরু হইবে বলিয়া যদুবাবু সকালে উঠিয়া বাসার অতি ক্ষুদ্র দাওয়াটাতে দাড়ি কামাইতে বসিয়াছিলেন। দাড়ি কামানো শেষ করিয়া বাজারে গিয়াছিলেন। দৈর্ঘ্যে 7 ফুট, প্রস্থে 3.5 ফুট ঘর। দাওয়ার একপাশে রান্নাঘর। ঘরের জানালা খুলিলে পিছনের বাড়ির ইট বাহির করা দেওয়াল চোখে পড়ে। ভাগ্যে শীতকাল, তাই রক্ষা। সারা গরমকাল ও বর্ষাকালের ভীষণ গুমোটে অধিকাংশ দিন রাত্রে ঘুম হইত না। তাই 8.5 টাকা ভাড়া। ভাত খাইতে খাইতে যদুবাবু বললেন, বাসা বদলাবো, এখানে মানুষ থাকে না। তার উপর অবনীটা এই বাসার ঠিকানা জানে, ও যদি আবার এসে জোটে। যদুবাবুর স্ত্রী বলিল, তা অবনী ঠাকুরপো তোমার স্কুলে যাবে, স্কুল তো চেনে, বাসা বদলালে কি হবে? কি বুদ্ধি! ওগো না না, স্কুলে আমাদের যার তার ঢোকবার জো নেই। দারোয়ানকে বলে রেখে দেবো, হাঁকিয়ে দেবে। এ বাড়ির ভাড়াটাও বেশি। এর চেয়ে সস্তা আর খুঁজো না, টিকতে পারবে না সে বাসায়। এখানে আমি যে কষ্টে থাকি, তুমি বাইরে কাটিয়ে আসো, তুমি কি জানবে? কলকাতার বাইরে ডায়মন্ড হারবার লাইনে গড়িয়া কি সোনারপুরে বাসা ভাড়া পাওয়া যায় সস্তা, কিন্তু ট্রেন ভাড়াতে মেরে দেবে। স্কুলে যাইতে কিছু বিলম্ব হইয়া গিয়াছে। মিস্টার আলম ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, ক্লাসে পেপার দেওয়া হয়নি, এত দেরি করে এলেন প্রথম দিনটাতেই। একটু পরে এই হেডমাস্টারের টেবিলের সামনে গিয়া যদুবাবুকে দাঁড়াইতে হইল। সাহেব বলিলেন, যদুবাবু, বড়ই দুঃখের কথা, কাজে আপনার আর মন নেই দেখা যাচ্ছে। না স্যার, বাড়িতে অসুখ, ওসব ওজোর এখানে চলবে না। মাই গেট ইজ ওপেন, যদি আপনার না পোষায়। স্যার, এবার আমায় মাফ করুন, আর কখনো এমন হবে না। ব্যাপারটা মিটিয়া গেল। যদুবাবু আসিয়া হলে পরীক্ষারত ছেলেদের খবরদারি আরম্ভ করিলেন। এই দেবু, পাশের ছেলের খাতার দিকে চেয়ে কি হচ্ছে? একটি ছেলে উঠিয়া বলিল, 3-এর কোশ্চেনটা স্যার একটু মানে করে দেবেন। কই দেখি কি কোশ্চেন? হে আর বুঝতে পারলে না? বুড়োধারী ছেলে, তবে পড়াশোনার দরকার কি? স্যার, এধারে ব্লটিং পেপার পাইনি, একখানা দিয়ে যাবেন। হেডমাস্টার একবার আসিয়া চারিদিক ঘুরিয়া দেখিলেন। গেম টিচার পাশের ঘরে চেয়ারে বসিয়া একখানা নভেল পড়িতেছিল। হেডমাস্টারকে হলে ঢুকিতে দেখিয়া বইখানা টেবিলে রক্ষিত ছেলেদের বইয়ের সঙ্গে মিশাইয়া দিল। পিছনের বেঞ্চিতে 2টি ছেলে পাশাপাশি বসিয়া বই দেখিয়া টুকিতেছিল। হেডমাস্টারকে পাশের হলে ঢুকিতে শুনিয়া বইখানা একজন ছেলে তাহার শার্টের তলায় পেট কুঁচড়ে বেমালুম গুঁজিয়া ফেলিল। জিনিসটা এবার গেম মাস্টারের চোখ এড়াইল না, কারণ তাহার দৃষ্টি আর নভেলের পাতায় নিবদ্ধ ছিল না। ধীরে ধীরে কাছে গিয়া ছেলেটির পিঠে হাত দিয়া গেম টিচার কড়া সুরে হাঁকিল, কি ওখানে, দেখি বার কর। ছেলেটির মুখ শুকাইয়া গিয়াছে। সে বলিল, কিছু না স্যার। দেখি কেমন কিছু না? বলা বাহুল্য, বই নিছক জড় পদার্থ, যেখানে রাখো সেখানেই থাকে। টানিতেই বাহির হইয়া পড়িল। ছেলেটি বিষণ্ণ মুখে দাঁড়াইয়া এদিক ওদিক চাহিতে লাগিল।
তাহার অপকার্যের সাথী পাশের ছেলেটি তখন এক মনে খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া নিতান্ত ভালো মানুষের মতো লিখিয়া চলিয়াছে। দণ্ডায়মান ছাত্রটি হঠাৎ তাহার দিকে দেখাইয়া বলিল, স্যার, ক্ষিতীশ তো এই বই দেখেই লিখছিল। ক্ষিতীশ বিস্মিত দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া বলিল, আমি আমি টুকছিলাম। গেম টিচার বইখানি ক্ষিতীশকে দেখাইয়া বলিল, এই বই দেখে তুমিও টুকছিলে? ক্ষিতীশ অবাক হইয়া ফ্যাল ফ্যাল করিয়া বইখানির দিকে চাহিয়া রহিল, যেন জীবনে সে এই প্রথম সে বইখানা দেখিল। আমি স্যার টুকবো বই দেখে? আমি? তাহার মুখের ক্ষুব্ধ, অপমানিত ও বিস্মিত ভাব দেখিয়া মনে হয় যেন গেম মাস্টার তাহাকে চুরি বা ডাকাতি কিংবা ততোধিক কোনো নীচ কার্যে অপরাধী স্থির করিয়াছেন। সুতরাং সে বাঁচিয়া গেল। তাহার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। এক আসামি ছাত্রের উক্তি ছাড়া গেম মাস্টার কিছু দেখেন নাই। আসামি হেডমাস্টারের টেবিলের সম্মুখে নীত হইল, সেখানেও সে তাহার সঙ্গীর নাম করিতে ছাড়িল না। হেডমাস্টার হাঁকিলেন, বি এ স্পোর্ট, আর ইউ নট অ্যাসেন্ট অফ নেমিং ওয়ান অফ ইউর ক্লাসমেটস? কাম, হ্যাভ ইট। সপা সব বেতের শব্দে আশেপাশের ঘরের ও হলের ছাত্রেরা ভীত ও চকিত দৃষ্টিতে হেডমাস্টারের আপিস ঘরের দিকে চাহিল। ঢং ঢং করিয়া ঘণ্টা পড়িল। পাহারাদার শিক্ষকেরা হাঁকিলেন, 15 মিনিটস মোর। একটি ছেলে ও কোণে দাঁড়াইয়া বলিল, স্যার, আমাদের ক্লাসে দেরিতে কোশ্চেন দেওয়া হয়েছে। যদুবাবুই এজন্য দায়ী। তিনি হাঁকিয়া বলিলেন, 1 মিনিটও সময় বেশি দেওয়া হবে না। কারণ তাহা হইলে আরো খানিকক্ষণ তাহাকে সেই ক্লাসের ছেলেগুলিকে আগলাইয়া বসিয়া থাকিতে হয়। ছেলেরা কিন্তু অনেকেই আপত্তি জানাইল। মিস্টার আলমের কাছে আপিল রজু হইল। অবশেষে আপিলে ধার্য হইল সেই ক্লাসের ছেলেরা আরো 15 মিনিট বেশি সময় পাইবে। যদুবাবুকে অপ্রসন্ন মুখে আরো কিছুক্ষণ বসিয়া থাকিতে হইল। কেরানি প্রত্যেক টিচারের কাছে স্লিপ পাঠাইয়া দিল, মাহিনা আজ দেওয়া হইবে, যাইবার সময় যে যার মাহিনা লইয়া যাইবেন। প্রায় সব টিচারই সারা মাস ধরিয়া কিছু কিছু লইয়া আসিয়াছেন। বিশেষ কিছু পাওনা কাহারও নাই। কাটাকাটি করিয়া কেহ 12 টাকা, কেহ 15 টাকা হাতে করিয়া বাড়ি ফিরিলেন। ইহার মধ্যে যদুবাবুর অভাব সর্বাপেক্ষা বেশি। তাহার পাওনা দাঁড়াইল 5 টাকা কয়েক আনা। ক্ষেত্রবাবু বলিলেন, চা খাবেন নাকি যদুদা? চলুন। যদুবাবু দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, আর চা? যা নিয়ে যাচ্ছি এ দিয়ে স্ত্রীর একজোড়া কাপড় নিয়ে গেলেই ফুরিয়ে গেল। দুইজনে চায়ের দোকানে গিয়া ঢুকিলেন। ক্ষেত্রবাবু জিজ্ঞাসা করিলেন, কি খাবেন যদুদা? আর এখন তো স্কুলের মধ্যে আপনিই বয়সে বড়। নারায়ণবাবু মারা যাওয়ার পরে দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল। দিন যাচ্ছে না জল যাচ্ছে, মনে হচ্ছে সেদিন মারা গেলেন নারায়ণদা। হেডমাস্টারকে বলে নারায়ণবাবুর একটা ফটো কি অয়েল পেন্টিং। পাগল হয়েছে বায়া, পুয়ার স্কুল, মাস্টারদের মাইনে তাই আজ 15 বছরের মধ্যে ভাড়া তো দূরের কথা, ক্রমে কমেই যাচ্ছে। তাও 2 মাস খেটে 1 মাসের মাইনে নিতে হয়। এ স্কুলে আবার অয়েল পেন্টিং ঝুলানো হবে নারায়ণবাবুর? পয়সা দিচ্ছে কে? দোকানের চাকর সামনে 2 পেয়ালা চা ও টোস্ট রাখিয়া গেল। যদুবাবু বলিলেন, না না, টোস্ট না, শুধু চা। ক্ষেত্রবাবু বলিলেন, খান দাদা, আমি অর্ডার দিয়েছি, আমি পয়সা দেবো। তুমি খাওয়াচ্ছ? বেশ বেশ, তাহলে একখানা কেকও অমনি। দুইজনে চা খাইতে খাইতে গল্প করিতেছেন। এমন সময় খবরের কাগজের স্পেশাল লইয়া ফিরিওয়ালাকে ছুটিতে দেখা গেল। কি একটা মুখে চিৎকার করিয়া বলিতে বলিতে ছুটিতেছে। ক্ষেত্রবাবু বলিলেন, কি বলছে দাদা, কি বলছে? দোকানি ইতিমধ্যে কখন বাহিরে গিয়াছিল। সে একখানা কাগজ আনিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, দেখুন না পড়ে বাবু, জাপান ইংরেজ আর মার্কিনের বিরুদ্ধে যুদ্ধ করছে। দুইজনেই একসঙ্গে বিস্ময়সূচক শব্দ করিয়া কাগজখানা উঠাইয়া লইলেন। যদুবাবুই চশমাখানা তাড়াতাড়ি বাহির করিয়া পড়িয়া বিস্ময়ের সঙ্গে বলিলেন, হ্যাঁ, এ কি? এই তো লেখা রয়েছে, জাপান অ্যাটাকস পার্ল হারবার। এ কি? গ্রেট ব্রিটেন আর মার্কিন
যদুবাবু গ্রেট ব্রিটেন কথাটা বেশ টান টোন দিয়া লম্বা করিয়া গাল ভরা ভাবে উচ্চারণ করিলেন। উহ, গ্রেট ব্রিটেন আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ক্ষেত্রবাবু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কথাটা উচ্চারণ করিতে ঝাড়া 1 মিনিট সময় লইলেন। দুইজনেই বেশ পুলকিত ও উত্তেজিত হইয়া উঠিলেন হঠাৎ। কেন, তাহার কোনো কারণ নাই। একঘেয়ে দৈনন্দিন জীবনের মধ্যে যেন বেশ একটা নূতনত্ব আসিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যুর কিছুদিন পরেই ইউরোপে যুদ্ধ বাঁধিয়াছে এবং এতদিন, আজ প্রায় 2 বৎসর, চায়ের আসর নিত্য নূতন যুদ্ধের খবরে মশগুল হইয়াছিল। কিন্তু আজ এ আবার এক নতুন ব্যাপারের অবতারণা হইল তাহার মধ্যে। যদুবাবু বলিলেন, আরে চলো চলো, স্কুলে ফিরে যাই, এত বড় খবরটা দিয়ে যাই সকলকে। তা মন্দ নয়, চলুন যদুদা। ওহে, তোমার কাগজখানা একটু নিয়ে যাচ্ছি, দিয়ে যাব এখন ফেরত। যে স্কুলের বাড়ি ছুটির পরে কারাগারের মতো মনে হয়, ইহারা মহা উৎসাহে কাগজখানা হাতে করিয়া সেই স্কুলে পুনরায় ঢুকিলেন। মিস্টার আলম, শ্রীশবাবু, জ্যোতির বিনোদ, হেড পণ্ডিত, রামেন্দুবাবু প্রভৃতির এবেলা ডিউটি। তাহাদের মধ্যে সকলেই বিভিন্ন ঘরে পাহারাদি দিতেছেন। উৎসাহের আতিশয্যে উভয়ে কাগজখানা লইয়া গিয়া একেবারে হেডমাস্টারের টেবিলে ফেলিয়া দিলেন। হেডমাস্টার বিস্মিত দৃষ্টিতে চাহিয়া বললেন, কি? দেখুন স্যার, জাপান হাওয়াই দ্বীপ আর পার্ল হারবার হঠাৎ আক্রমণ করেছে। মিটমাটের কথা হচ্ছিল, হঠাৎ। হেডমাস্টার সে কথাটা বিশ্বাস করিতে পারিলেন না। বলিলেন, কই দেখি। খবরটা বিদ্যুৎ বেগে স্কুলের সর্বত্র ছড়াইয়া গেল। ছেলেরা অনেকে টিচারদের নানারূপ প্রশ্ন করিতে লাগিল। স্কুলের অটুট শৃঙ্খলা ভঙ্গ হইয়া বিভিন্ন ঘরে ছেলেদের উত্তেজিত কণ্ঠের প্রশ্ন ও মধ্যে মধ্যে 2-1 শিক্ষকের কড়া সুরে হাঁক ডাক শ্রুত হইতে লাগিল। এই, স্টপ দেয়ার, উইল ইউ? ইউ রমেন, ডোন্ট বি টকিং, হু টকস দেয়ার? ইত্যাদি ইত্যাদি। যদুবাবু ও ক্ষেত্রবাবু স্কুল হইতে বাহির হইলেন, কিন্তু চায়ের দোকানে কাগজ ফেরত দেওয়া হইল না, কারণ স্কুলের টিচারদের বুহ ভেদ করিয়া কাগজখানা বাহির করিয়া আনা গেল না। পড়াইতে গিয়া যদুবাবু আজ আর ছেলেকে ক্লাসের পড়া বলিয়া দিতে পারিলেন না। ছেলের বাবা ও কাকাকে জাপানের ও প্রশান্ত মহাসাগরের ম্যাপ দেখাইতে দেখাইতে সময় কাটিয়া গেল। বাসায় ফিরিবার মুখে গলিতে বৃদ্ধ প্রতিবেশী মাখন চক্রবর্তী রোয়াকের ওপর অন্যান্য উৎসাহী শ্রোতাদের মধ্যে বসিয়া আন্তর্জাতিক রাজনীতির গুহ্য তত্ত্ব ব্যাখ্যা করিতেছেন। যদুবাবুকে দেখিয়া বলিলেন, কে মাস্টারমশাই, কি ব্যাপার শুনলেন? খিদিরপুরে 500 জাপানি গুপ্তচর ধরা পড়েছে, জানেন তো? সে কি, কই, তা তো কিছু শুনিনি। না বোধ হয়। চক্রবর্তী মশাই বিরক্তির সুরে বলিলেন, না কি করে জানলেন আপনি? সব পিটমোড় করে বেঁধে চালান দিয়েছে লালবাজারে। যারা দেখে এলো তারা বললে। কে দেখে এলো? এই তো এখানে বসেছিল, ওই পাড়ার কে যেন, এই কে হে? সুরেশ বলে গেল। শেষ পর্যন্ত শোনা গেল কথাটা কে বলিয়াছে তাহার খবর কেহই দিতে পারে না। যদুবাবু বাসায় আসিয়া স্ত্রীকে বলিলেন, শুনেছ, আর জাপানের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের যুদ্ধ বেঁধেছে। সে কোথায় গো? বুঝিয়ে বলি তবে, শোনো। ম্যাপ বোঝো? দাঁড়াও, এঁকে দেখাচ্ছি। ওগো, আগে একটা কথা বলি, শোনো। অবনী ঠাকুরপো এসেছে আজ। যদুবাবুর উৎসাহ ও উত্তেজনা এক মুহূর্তে নিভিয়া গেল। বলিলেন, হ্যাঁ, অবনী? কোথায় সে? আমায় বললে, চা করে দাও বৌদি। চা করে দিলাম। তারপর তোমার আসবার দেরি আছে শুনে সন্ধ্যের সময় কোথায় বেরুলো। তা তো বুঝলাম। শোবে কোথায় ও? বড় জ্বালালে দেখছি। এইটুকু তো ঘর, ওই বা থাকে কোথায়? তুমি আমি বা যাই কোথায়? রাঁধছ কি? কি রাঁধবো? তুমি আজ বাজার করবে বললে এবেলা, বাজার তো আনলে না। আমি ভাত নামিয়ে বসে আছি। 2টো আলু ছিল, ভাতে দিয়েছি, আর কিচ্ছু নেই। নেই তো আমি কি জানি? আমি কি কাউকে আসতে বলেছি এখানে? তা বললে কি হয়? আসতে বলনি, তুমিও না আমিও না, কিন্তু উপায় কি? যাও নিয়ে এসো কিছু। যদুবাবু নিতান্ত অপ্রসন্ন মুখে বাজার করিতে চলিলেন। তাহার মনে আর বিন্দুমাত্র উত্তেজনা ছিল না।
এ কি দুর্দৈব! অবনী আবার কোথা হইতে আসিয়া জুটিল। রাত্রি 9টার পরে অবনী এক গাল হাসিয়া হাজির হইল। এই যে দাদা, একটু পায়ের ধুলো। ভালো আছেন? বেশ। হ্যাঁ ভালো। তোমরা সব ভালো? বৌমা, ছেলে পিলে, নন্তু ভালো? আমি শুনলাম তোমার বৌদিদির মুখে যে তুমি এসেছো। শুনে আমি ভারী খুশি হলাম। বলি, বেশ বেশ, কতদিন দেখাটা হয়নি। আছো তো 2-1 দিন? তা দাদা, আমি তো আর পর ভাবি নে। এলাম একটা চাকরি টাকরি দেখতে। সংসার আর চলে না। বলি যাই, দাদার বাসা রয়েছে, নিজের বাড়ি, সেখানে থাকি গে। একটা হিললে না করে এবার আর হঠাৎ বাড়ি ফিরছি নে। কিছুদিন ধরে কলকাতায় না থাকলে কিছু হয় না। অবনীর মতলব শুনিয়া যদুবাবুর মুখের ভাব অনেকটা ফাঁসির আসামির মতো দেখাইল। তবুও ভদ্রতা সূচক কি একটা উত্তর দিতে গেলেন, কিন্তু গলা দিয়ে ভালো সুর বাহির হইল না। আহারাদির পর যদুবাবুর স্ত্রী বলিল, আমি বাড়িওয়ালার পিসির সঙ্গে গিয়ে না হয় শুই, তুমি আর অবনী ঠাকুরপো। যদুবাবু চোখ টিপিয়া বলিলেন, তুমি পাথুরে বোকা। কষ্ট করে শুতে হচ্ছে, এটা অবনীকে দেখাতে হবে, নইলে ও আদৌ নড়বে না। কিছু না, এই এক ঘরেই সব শুতে হবে। যদুবাবুর আশা টিঁকিল না। সেইভাবে হাত পা গুটাইয়া ছোট ঘরে শুইয়া অবনী 3 দিন দিব্য কাটাইয়া দিল, যাওয়ার নামগন্ধ করে না। একদিন বলিল, দাদা চলুন, আজ বৌদিদিকে নিয়ে সব শুধু টকি দেখে আসি। পয়সা রোজগার করে তো কেবল সঞ্চয় করছেন, কার জন্যে বলতে পারেন? ছেলে নেই, পুলে নেই। যদুবাবু হাসিয়া বলিলেন, তা তোমার বৌদিদিকে তুমি নিয়ে গিয়ে দেখাও না কেন? হ্যাঁ, আমার পয়সা কড়ি যদি থাকবে। অবনী একেবারে নাছোড় বান্দা। অতি কষ্টে যদুবাবু আপাতত তাহার হাত এড়াইলেন। কয়েকদিন কাটিয়া গেল। যুদ্ধের খবর ক্রমশই ঘনীভূত। বৈকালে চায়ের মজলিসে ক্ষেত্রবাবু বলিলেন, শুনেছেন একটা কথা? রেঙ্গুনে নাকি কাল বোমা পড়েছে। জ্যোতির্বিনোদ বলিলেন, বলো কি ক্ষেত্র ভায়া? কাগজে এখনো বেরোয়নি, তবে এইরকম গুজব। শ্রীশবাবু চায়ের পেয়ালা হাতে আড়ষ্ট হইয়া থাকিয়া বলিলেন, আমার ছোট ভগ্নিপতি যে থাকে সেখানে, তাহলে আজই একটা তার করে। যদুবাবু ও জ্যোতির্বিনোদ দুজনেই ব্যস্তভাবে বলিলেন, হ্যাঁ ভায়া দাও, এখনই একটা তার করা আবশ্যক। দাদা, আমার হাতে একেবারে কিছু নেই। কত লাগে রেঙ্গুনের তার করতে, তাও তো জানি না। ক্ষেত্রবাবু বলিলেন, তার জন্যে কি, আমরা সবাই মিলে দিচ্ছি কিছু কিছু। তার তুমি করে দাও ভায়া, দেখি কার কাছে কি আছে। যদুবাবু বিপন্ন মুখে বলিলেন, আমার কাছে একেবারেই কিন্তু কিছু নেই। আচ্ছা, না থাকে না থাক, আমরা দেখছি। দেখিয়ে বিনোদ ভায়া। সকলের পকেট কুড়াইয়া 3.5 টাকা হইল। শ্রীশবাবু তাহাই লইয়া ডাকঘরে চলিয়া গেলেন। যদুবাবু বলিলেন, তাই তো হে, এ হলো কি? এমন তো কখনো ভাবিও নি। ক্ষেত্রবাবু ও জ্যোতির্বিনোদ টুইশানিতে বাহির হইয়া গেলেন। গলির মোড়ে ইংরেজি কাগজের সদ্য প্রকাশিত সংস্করণ লইয়া ফিরিওয়ালা ছুটিতেছে। ভারী খবর বাবু, ভারী কাণ্ড হয়ে গেল। ক্ষেত্রবাবু পকেট হাতড়াইলেন। পয়সা আছে 2টি মাত্র। তাহাই দিয়া কাগজ একখানা কিনিয়া দেখিলেন, কাগজে বিশেষ কিছুই খবর নাই। রেঙ্গুনের বোমার তো নামগন্ধ নাই তাহাতে। তবে জাপানি সৈন্য ব্রহ্মের দক্ষিণে টেনাসেরিম প্রদেশে অবতরণ করিয়াছে বটে। মনটা ভালো নয়, পয়সার টানাটানি। পুনরায় চা 1 পেয়ালা খাইলে অবসাদগ্রস্ত মন একটু চাঙ্গা হইত, কিন্তু তার উপায় নাই। এমন সময় রামেন্দুবাবুর সঙ্গে দেখা। ক্ষেত্রবাবু বলিলেন, কি আজ যে চায়ের মজলিসে ছিলেন না? না, সাহেবের সঙ্গে দরকার ছিল, এই তো স্কুল থেকে বেরোলাম। যুদ্ধের খবর দেখেছেন? খুব খারাপ। কিরকম? শুনলাম নাকি রেঙ্গুনে বোমা পড়েছে। তা আশ্চর্য নয়, কিন্তু গুজব রটে নানা রকম এই সময়। কাগজে কিছু লিখেছে এবেলা? যদুবাবুকে কাহার সহিত যাইতে দেখিয়া দুইজনে ডাকিয়া বলিলেন, ওই যে যদুদা, শুনে যান। যদুবাবুর সঙ্গে অবনী। বাজার করিয়া অবনীকে দিয়া বাসায় পাঠাইয়া দিবেন বলিয়া যদুবাবু তাহাকে লইয়া বাহির হইয়াছেন। এটি কে যদুদা? এ মানে আমার খুড়তুতো, দেশ থেকে এসেছে। বেশ বেশ। কার কাছে পয়সা আছে? রামেন্দুবাবু? আছে। কত? সবাই চা খাওয়া যাক।
হবে, খুব হবে, চলুন সব। যদুবাবু বলিলেন, রামেন্দু ভাইয়ের কাছে 4 আনা পয়সা বেশি হতে পারে, বাজার করতে যাচ্ছি কি না। রামেন্দুবাবু সকলকে ভালো করিয়া চা ও টোস্ট খাওয়াইলেন। যদুবাবুকে জিজ্ঞাসা করিলেন, দাদা আর কি খাবেন বলুন, কেক একখানা দেবে? না ভায়া, বরং একখানা মামলেট। ওহে, বাবুকে একটা ডবল ডিমের মামলেট দিয়ে যাও। চায়ের দোকান হইতে বাহির হইয়া সকলে যে যাহার টুইশানিতে বাহির হইলেন। যদুবাবু পথে যাইতে যাইতে হঠাৎ দেখিলেন প্রজ্ঞাব্রত ওপারের ফুটপাত দিয়া যাইতেছে। সে এবার ম্যাট্রিক দিয়া স্কুল হইতে বাহির হইয়া গিয়াছে, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। কয়েকটি সমবয়সী বন্ধুর সঙ্গে বোধহয় মাঠের দিকে খেলা দেখিতে যাইতেছে। যদুবাবু ডাকিলেন, প্রজ্ঞাব্রত, ও প্রজ্ঞাব্রত। প্রজ্ঞাব্রত এদিকে চাহিয়া দেখিল এবং কিঞ্চিত অপ্রসন্ন মুখে ও অনিচ্ছার সহিত এপারে আসিয়া বলিল, কি স্যার? যদুবাবু সব প্রশংস দৃষ্টিতে চাহিয়া দেখিলেন ছেলেটির কি সুন্দর উন্নত চেহারা, খেলোয়াড়ের মতো সাবলীল দেহভঙ্গি, গায়ে সিল্কের হাফ শার্ট, কাবুলি ধরনের পাজামার মতো করিয়া কাপড় পরা, পায়ে লাল সুরওয়ালা চটি। স্কুলের নিচের ক্লাসের সে প্রজ্ঞাব্রত আর নাই। ভালো আছে বাবা? হ্যাঁ স্যার। যাচ্ছ কোথায়? প্রজ্ঞাব্রত এমন ভাব দেখাইল যে যেখানেই যাই না কেন তোমার সে খোঁজে দরকার কি হে? মুখের তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিল, এই একটু ওদিকে। হ্যাঁ বাবা, একটা কথা বলবো বলে ভাবছিলাম। তোমাদের বাড়ি একবার যাব, আজই ভাবছিলাম তোমার বাবার সঙ্গে দেখা করতে। তোমার ভাই দেবব্রতকে আজকাল পড়াচ্ছে কে? ও শিববাবু বলে এক ভদ্রলোক, আপিসে চাকরি করেন, আমাদের বাড়ির সামনের মেসে থাকেন। ক টাকা দাও? 10 টাকা বোধ হয়, কি জানি, ওসব খবর আমি ঠিক জানি নে। আমি বলছিলাম কি, আমায় টিউশনিটা করে দাও না কেন? স্কুলের মাস্টার ভিন্ন ছেলে পড়াতে পারে? আমি তোমাদের স্নেহ করি নিজের ছেলের মতো। আমি যেমন পড়াবো এমনটি কারো দ্বারা হবে না, তা বলে দিচ্ছি। কিন্তু এখন তো আমরা সব চলে যাচ্ছি কলকাতা থেকে। যদুবাবু বিস্ময়ের সুরে বলিলেন, কলকাতা থেকে? কেন, শোনেননি? জাপানিরা কবে এসে বোমা ফেলবে, এরপরে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে হয়তো। আমরা বুধবারে বাড়ি শুদ্ধ সব যাচ্ছি শিউড়ি, আমার দাদা মশাইয়ের ওখানে। আমাদের পাড়ার অনেকেই তো চলে যাচ্ছে। তাই নাকি? প্রজ্ঞাব্রত ধীরভাবে বলিল, কেন, আপনি কাগজে দেখেন না? হাওড়া স্টেশনে গেলেই বুঝবেন, লোক অনেকে চলে যাচ্ছে। আচ্ছা আসি স্যার। আচ্ছা বাবা, বেঁচে থাকো বাবা। প্রজ্ঞাব্রত চলিয়া গিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। দেখো দেখি বিপদ, যাইতেছি বন্ধুদের সঙ্গে বেড়াইতে, রাস্তার মাঝখানে ডাকিয়া অনর্থক সময় নষ্ট। কে এখন বুড়া মানুষের সঙ্গে বকিয়া মুখ ব্যথা করে? মানুষের একটা কাণ্ডজ্ঞান তো থাকা দরকার। এই কি ডাকিয়া গল্প করিবার সময় মশাই? যদুবাবু কিন্তু অন্যরকম ভাবিতেছিলেন। প্রজ্ঞাব্রতর কথায় তিনি একটু অন্যমনস্ক হইয়া পড়িলেন। কলিকাতা হইতে লোক পলাইতেছে জাপানি বিমানের ভয়ে। তবে কি জাপানি বিমান এত নিকটে আসিয়া পড়িল? ছোট একটা টুইশানি ছিল। ভাবিতে ভাবিতে যদুবাবু ছাত্রের বাড়ি গিয়া উঠিলেন। 2টি ছেলে রিপন স্কুলে পড়ে। ইহাদের জ্যাঠামশায়ের সঙ্গে যদুবাবু একসময় কলেজে পড়িয়াছিলেন, সেই সুপারিশেই টুইশানি। যদুবাবু গিয়া দেখিলেন বাহিরের ঘরে আলো জ্বালা হয় নাই। ডাকিলেন, ও হরে নরে, ঘর অন্ধকার কেন? হরেন নামক ছাত্রটি ছুটিয়া দরজার কাছে আসিয়া বলিল, স্যার আলো জ্বালিস নিজে বড়। স্যার আজ আর পড়বো না। কেন রে? আমাদের বাড়ির সবাই কাল সকালের গাড়িতেই দেশে চলে যাচ্ছে। মা, জেঠিমা, 2 দিদি সবাই যাবে। জিনিসপত্র বাঁধা ছাঁধা হচ্ছে, বড় ব্যস্ত সবাই। আজ আর আপনি চলে যান স্যার। অন্যদিন টুইশনির পড়া হইতে রেহাই পাইলে যদুবাবু স্বর্গ হাতে পাইতেন, কিন্তু আজ কথাটা তেমন ভালো লাগিল না। যদুবাবু বলিলেন, তোরাও যাবি নাকি? এক্সামিনের এখনো 2 দিন বাকি আছে, এক্সামিন হয়ে গেলে আমরাও যাব। কোথায় যেন তোদের দেশ? গড়বেতা, মেদিনীপুর। আচ্ছা চলি তাহলে। আজ খুব সকাল, সবে সন্ধ্যা হইয়াছে। এ সময় বাড়ি ফেরা অভ্যাস নাই, বিশেষত এখনই সে কোটরে ফিরিতে ইচ্ছাও করে না।
তার উপর অবনী রহিয়াছে, জ্বালাইয়া মারিবে। ক্রিক লেনে এক বন্ধুর বাড়ি ছুটি ছাটার দিন যদুবাবু সন্ধেবেলা গিয়ে চাটা আশটা খান, গল্পগুজব করেন। ভাবিতে ভাবিতে সেখানেই গিয়া পৌঁছিলেন। বন্ধু বাহিরের ঘরে বসিয়া নিজের ছেলেদের পড়াইতেছেন। যদুবাবুকে দেখিয়া বলিলেন, এসো ভায়া, বসো। আজ অসময়ে যে, ছেলে পড়াতে বেরোওনি? সেখান থেকেই আসছি, একটু চা করতে বলে আয় তো তোর কাকাবাবুর জন্যে। আমার আবার বাড়ির সবাই কাল যাচ্ছে মধুপুর, সব ব্যস্ত রয়েছে, বাঁধা ছাঁদা। যদুবাবুর বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল। বলিল, কেন কেন? সবাই বলছে জাপানিরা যে কোনো সময় নাকি এয়ার রেড করতে পারে, তাই মেয়েদের সরিয়ে দিচ্ছি। যদুবাবুর মনে বড় ভয় হইল। জিজ্ঞাসা করিলেন, কে বললে? বললে কেউ না, কিন্তু গতিক সেই রকমই। এরপরে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। বলো কি? তাই তো সবাই বলছে। কলকাতা থেকে অনেকে যাচ্ছে চলে। হাওড়া স্টেশনে গিয়ে দেখো গে লোকের ভিড়। যদুবাবু আর সেখানে না দাঁড়াইয়া বাড়ি চলিয়া আসিলেন। বাসার দরজায় দেখিলেন দুইখানি ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া। বাড়িওয়ালার বড় ছেলে ধরাধরি করিয়া বিছানার মোট ও ট্রাঙ্ক গাড়ির মাথায় উঠাইতেছে। যদুবাবু বলিলেন, এসব কি হে যতীন, কোথায় যাচ্ছ? যতীন 22-23 বছরের ছোকরা, কলেজে পড়ে। বলিল, ও, আমরা দেশে যাচ্ছি মাস্টারমশাই। সকলে বলছে কলকাতাটা সেফ নয়, তাই মা আর বৌদিদের। তুমি, তোমার বাবা, এরাও নাকি? আমি পৌঁছে দিয়ে আবার আসব। কি জানেন, পুরুষ মানুষ আমরা দৌড়েও একদিকে না একদিকে পালাতে পারবো। হাই এক্সপ্লোসিভ বোম পড়লে এ বাড়িঘর কিছু কি থাকবে ভাবছেন? বোমার ঝাপটা লেগেই মানুষ দম ফেটে মারা যায়। সেসব অবস্থায় যদুবাবুর পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। বলিলেন, বলো কি? বলি তো তাই। গভর্নমেন্ট বলছে একখানা করে পেতলের চাকতিতে নামধাম লিখে প্রত্যেকে যেন পকেটে করে বেড়ায়। এয়ার রেডের পরে ওইখানা দেখে ডেড বডি শনাক্ত করা। যদুবাবুর তালু শুকাইয়া গিয়াছে। এখনই যেন তাহার মাথায় জাপানি বোমা পড়ো পড়ো হইয়াছে। বলিলেন, আচ্ছা যতীন, তোমরা তো ইয়ং ম্যান, 5 জায়গায় বেড়াও, তোমার কি মনে হয় বোমা শিগগির পড়তে পারে? এনি মোমেন্ট পড়তে পারে, আজ রাতেই পড়তে পারে। স্ট্রে রেড করার কি সেসব সময় অসময় আছে? তাই তো। যদুবাবু নিজের ঘরে ঢুকিতেই তাহার স্ত্রী তাড়াতাড়ি আগাইয়া আসিয়া ব্যস্তভাবে বলিলেন, হ্যাঁ গা, হিম হয়ে তো বসে আছো, এদিকে ব্যাপার কি শোনোনি? আজ রাত্রে নাকি জাপান বোমা ফেলবে কলকাতায়। বাড়িওয়ালারা সব পালাচ্ছে। পাশের বাড়ির মোটরের বউ আর মা চলে গিয়েছে দুপুরের গাড়িতে। আমি কাঠ হয়ে বসে আছি, তুমি কখন ফিরবে? কি হবে? হ্যাঁ গা, সত্যি সত্যি আজ কিছু হবে নাকি? যদুবাবু তাচ্ছিল্যের সঙ্গে বলিলেন, হ্যাঁ, ভারী। কোথায় কি তার ঠিক নেই। ভাবিলেন, মেয়েদের সামনে সাহস দেখানোই উচিত, নতুবা মেয়ে মানুষ হাউমাউ করিয়া উঠিবে। হ্যাঁ গা, বাইরে আজ এত অন্ধকার কেন? আজ ব্ল্যাক আউট একটু বেশি। রাস্তায় অনেক গ্যাসই নিভিয়ে দিয়েছে। তবুও তুমি বলছো কোনো ভয় নেই? এমন সময় অবনী আসিয়া ডাকিল, দাদা ফিরেছেন? হ্যাঁ, এসো। আচ্ছা দাদা, আজ রাস্তা এত অন্ধকার কেন? ও, আজ রাত 10টার পরে কমপ্লিট ব্ল্যাক আউট, মানে রাস্তার সব আলো নিবনো থাকবে। কেন? তুমি কিছু শোনোনি যুদ্ধের খবর? না, কি? যদুবাবুর মাথায় একটা বুদ্ধি আসিয়া গেল। বলিলেন, শোনোনি তুমি? জাপানিরা যে কোনো সময় এয়ার রেড মানে বোমা ফেলতে পারে। সব লোক পালাচ্ছে। আজ বাড়িওয়ালারাও চলে গেল, আমার ছাত্রেরা চলে গেল, সব পালাচ্ছে। হয়তো আজ রাত্রেই ফেলতে পারে বোমা, কে জানে। এখন একটা কথা, তুমি তোমার বউ দিদিকে কাল নিয়ে যাও দেশে। আমি তো এখানে আর রাখতে সাহস করি না। অবনী পাড়া গেয়ে ভীতু লোক, তাহার মুখ শুকাইয়া গেল। দাদার বাসায় ফুর্তি করিতে আসিয়া এই কি বিপদে পড়িয়া গেল সে। বলিল, হ্যাঁ দাদা, আজ কি দেখলেন? জাপান কি কাছাকাছি এলো? তা কাছাকাছি বই কি, মোটের উপর আজ রাতেই বোমা পড়া বিচিত্র নয়, জেনে রাখো। তাই তো। তুমি তাহলে কাল সকালেই তোমার বৌদিদিকে নিয়ে যাও। তা তা দেখি। অবনী গুম খাইয়া গিয়া আপন মনে কি খানিকটা ভাবিল। কিছুক্ষণ পরে বলিল, হ্যাঁ হ্যাঁ দাদা,
সত্যি সত্যি আজ রাতে কিছু হতে পারে? এই কথার কথা বলছি, হতে পারবে না কেন? খুব হতে পারে, বাধা কি? তুমি বসো, আমি 2 ভাঁড় দই নিয়ে আসি। যদুবাবুর স্ত্রী কি কাজে ঘরের মধ্যে ঢুকিয়া দেখিল অবনী নিজের ছোট্ট টিনের সুটকেসটি খুলিয়া কাপড় চোপড় বাহিরে নামাইয়া আবার তুলিতেছে। তাহাকে দেখিয়া বলিল, বৌদিদি, আমার গামছাখানা কোথায়? আহার আদির পরে যদুবাবু অবনীর সঙ্গে পরামর্শ করিলেন, এখানে তিনি স্ত্রীকে আর রাখিতে চান না। কাল দুপুরে অবনী তাহাকে লইয়া যাক। অবনী নিমরাজি হইল। সকালে উঠিয়া ঘরের দোর খুলিয়া দালানে পা দিয়া যদুবাবু দেখিলেন অবনীর বিছানাটা গুটানো আছে বটে, কিন্তু সে নাই। অবনীকে ডাকিয়া তুলিতে হয়, অত সকালে তো সে ওঠে না, কোথায় গেল? অবনী আর দেখা দিল না। টিনের সুটকেসটি কখন সে রাত্রে মাথার কাছে রাখিয়াছিল, ভোরে উঠিয়া গিয়াছে কি রাতেই পলাইয়াছে, তাহারই বা ঠিক কি। পরদিন স্কুলে শিক্ষকদের মধ্যে একটা উত্তেজনা ও চাঞ্চল্য দেখা গেল। ক্ষেত্রবাবুর বাসার আশেপাশে যাহারা ছিল সকলেই নাকি কাল বাসা ছাড়িয়া পলাইয়াছে। ক্ষেত্রবাবু স্ত্রীকে লইয়া তেমন বাসায় কি করিয়া থাকেন? যদুবাবুর বিপদ আরো বেশি, তাহার যাইবার জায়গা নাই। জ্যোতির্বিনোদের বাড়ি হইতে টেলিগ্রাম আসিয়াছে, কলিকাতায় আর থাকিবার আবশ্যক নাই, এখনই চলিয়া আসো, প্রাণ বাঁচিলে অনেক চাকুরি মিলিবে। হেডমাস্টার মিটিং করিলেন, অভিভাবকেরা চিঠি লিখিতেছে, স্কুলের প্রমোশন তাড়াতাড়ি দেওয়া হোক, ছেলেরা সব বাহিরে যাইবে। এ অবস্থায় মাস্টারদের কাছে যে সমস্ত পরীক্ষার খাতা আছে সেগুলি যত শীঘ্র হয় দেখিয়া ফেরত দেওয়া উচিত। মিস্টার আলম বলিলেন, অনেক ছেলে ট্রান্সফার চাইছে, কি করা যায়? সাহেব বলিলেন, একে স্কুলে ছেলে নেই, এর ওপর ট্রান্সফার নিলে স্কুল টিকবে না। তার চেয়েও বিপদ দেখছি, মাইনে তেমন আদায় হচ্ছে না, বড়দিনের ছুটির আগে মাইনে দেওয়া যাবে না। যদুবাবু উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিলেন, দেওয়া যাবে না স্যার? না, নভেম্বর মাসের মাইনে হয়নি এখনো, আমরা কি করে চালাবো স্যার? একটু বিবেচনা করুন, 2 মাসের মাইনে যদি বাকি থাকে। সাহেব হাসিয়া বলিলেন, আমায় বলার নিষ্ফল, আমি ঘর থেকে আপনাদের মাইনে দেবো না তো। না পোষায় আপনার, চলে যাওয়াতে আমি কোনো বাধা দেব না, মাই গেট ইজ অলওয়েজ ওপেন। রামেন্দুবাবুকে সব মাস্টার মিলিয়া ধরিল, অন্তত নভেম্বর মাসের দরুন কিছু না দিলে চলে কিসে? যদুবাবু কাতর স্বরে জানাইলেন, তিনি সম্পূর্ণ নিরুপায়, এ বিপদকালে কোথায় গিয়া উঠিবেন ঠিক নাই, হাতে পয়সা নাই, টুইশানির মাহিনা আদায় হয় কি না হয়, টুইশানি থাকিবে কিনা তাহারও স্থিরতা নাই, কারণ ছেলেরা অন্যত্র যাইতেছে, কতদিনে তাহারা আসিবে কে জানে। টুইশানি না থাকিলে একেবারেই অচল। রামেন্দুবাবুকে সাহেব বলিলেন, অবস্থা কিরকম বলে মনে হয়? কিছুই বুঝতে পারছি না স্যার। এবার জানুয়ারি মাসে নতুন ছাত্র বেশি পরিমাণে ভর্তি না হলে স্কুল চলবে না, তারপর আবার এই গোলমাল। ও কিছু না স্যার, জানুয়ারি মাসে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, এ একটা হুজুগ, কি বলো? ব্রিটিশ গভর্নমেন্টের রাজ্যে আবার বাইরের শত্রুর ভয়। হুজুগ বই কি স্যার, পিওর হুজুগ, ও কিছু না। একটা কথা, কি, মাস্টারদের মাইনে কিছু কিছু দিতেই হবে স্যার। কোথা থেকে দেব? মাইনে আদায় নেই, তবে নিতান্ত ধরছে, দাও কিছু কিছু। আর একটা কথা, যেসব ছেলে ট্রান্সফারের দরখাস্ত করেছে তাদের বাড়ি গিয়ে অভিভাবকদের অনুরোধ করতে হবে তাদের যেন ছাড়িয়ে না নিয়ে যায়। ক্লাস 8-এর একটা ছেলে নাম সুধীর দত্ত, তার বাড়ি সন্ধ্যার পর একবার যেও। সন্ধ্যায় সুধীর দত্তের বাড়ি রামেন্দুবাবু অভিভাবকদের ধরিতে যাইয়া বেশ 2 কথা শুনিলেন। ছেলেটি এবার প্রমোশন পায় নাই, ছেলের অভিভাবক চটিয়া খুন, ছেলে তিনি ও স্কুলে আর রাখিতে চাহেন না, তিনি স্কুল ঠিক করিয়া ফেলিয়াছেন, অনুরোধ বৃথা। রামেন্দুবাবু বলিলেন, কেন, কি অসুবিধে হলো এ স্কুলে বলুন, আমি গ্যারান্টি দিচ্ছি তা দূর করে দেওয়া যাবে। পড়াশোনা কিছু হয় না মশাই আপনাদের স্কুলে, ওদের ক্লাসে যদুবাবু বলে একজন মাস্টার পড়ান, একেবারে ফাঁকিবাজ, কিছু করান না ক্লাসে। আপনি ওরকম নাম করে বলবেন না, ছেলেদের মুখে শুনে বিচার করা সবসময় ঠিক নয়।
এবার আমি বলছি, ওর পড়াশোনা আমি নিজে দেখব। তা ওরা তো কাল যাচ্ছে নবদ্বীপে, ওর মাসির বাড়ি। কবে আসবে ঠিক নেই। হ্যাঁ মাস্টারবাবু, এ হাঙ্গামা কতদিন চলবে বলতে পারেন? বেশি দিন চলবে বলে মনে হয় না। সুধীরকে জানুয়ারি মাসে ক্লাসে উঠিয়ে দেন যদি, তবে ট্রান্সফার এবার না হয় থাক। তাই হবে, ওকে ক্লাস 9-এ উঠিয়ে দেওয়া যাবে। রামেন্দুবাবু হৃষ্ট মনে ফিরিতেছিলেন, কারণ কর্তব্য নিখুঁতভাবে সম্পাদন করিবার একটা আনন্দ আছে। পথের ধারে এক স্থানে দেখিলেন কতকগুলি লোক জটলা করিয়া উঁচু মুখে কি দেখিতেছে। রামেন্দুবাবু গিয়া বলিলেন, কি হয়েছে মশাই? একজন আকাশের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখুন তো স্যার, ওই একখানা এরোপ্লেন, ওখানে যেন কি রকমের না। রামেন্দুবাবু কিছু দেখিতে পাইলেন না, বলিলেন, কই মশাই, কিছু তো। 2-3 জন অধীর ভাবে বলিল, আহ, দেখতে পেলেন না? এদিকে সরে আসুন। ওই ওই যে। তবুও রামেন্দুবাবু দেখিতে পাইলেন না। একটা নক্ষত্র তো ওটা। সবাই বলিয়া উঠিল, ওই মশাই, ওই নক্ষত্র দেখছেন তো একটা। ওই, ও নক্ষত্র নয়, জাপানি বিমান। রামেন্দুবাবু সাহসে ভর করিয়া বলিলেন, কিন্তু নক্ষত্র তো আরো অনেক। লোকগুলি রামেন্দুবাবুর মূঢ়তা দেখিয়া দস্তুর মতো বিরক্ত হইলেন। একজন বলিল, আচ্ছা, এটা কি নক্ষত্র? নীল মতো আলো দেখলেন না? চোখের জোর থাকা চাই, ওই হলো সেই, বুঝলেন, চুপি চুপি দেখতে এসেছে। আর একজন চিন্তিত মুখে বলিল, তাই তো, এ যে ভয়ানক কাণ্ড হলো দেখছি। পূর্বের লোকটি বলিল, কলকাতায় থাকা আর সেফ নয়, জানবেন। সবাই তাহাতে সাই দিয়া বলিল, সে তো আমরা জানি, যে কোনো সময়, এনি মোমেন্ট বোমা পড়তে পারে। রামেন্দুবাবু সে স্থান হইতে সরিয়া পড়িলেন। পরদিন স্কুলে মাস্টারদের মধ্যে যথেষ্ট ভয় ও চাঞ্চল্য দেখা গেল। যে পাড়ায় থাকেন সেই পাড়া প্রায় খালি হইতে চলিয়াছে। মাস্টারদের মধ্যে অনেকের যাইবার স্থান নাই। যদুবাবু চায়ের মজলিসে বলিতেছিলেন, সবাই তো যাচ্ছে, আমি যে কোথায় যাই। ক্ষেত্রবাবু বলিলেন, আমারও তাই দাদা, আমার গ্রামে বাড়িঘর সারানো নেই, কতকাল যায়নি, সেখানে গিয়ে ওঠা যাবে না। তবুও তো তোমার আস্তানা আছে ভায়া, আমার যে তাও নেই। চিরকাল বাসায় থেকে বাড়িঘর সব গিয়েছে, এখন যাই কোথায়। জ্যোতির্বিনোদ বলিল, আমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, চিঠির পর চিঠি আসছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি থেকে লিখছে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসো। হেড পণ্ডিত বলিলেন, কাল শিয়ালদা স্টেশনে কি ভিড় গিয়েছে হে, গাড়িতে উঠতে পারিনি, বুড়ো মানুষ, কত কষ্টে যে ঠেলে ঠুলে উঠলাম। স্কুল বন্ধ হলে যে বাঁচি। সাহেবকে সবাই মিলে বলা যাক স্কুল বন্ধ করবার জন্যে। সারা রাত্রি ধরিয়া গাড়ি ঘোড়ার শব্দ শুনিয়া যদুবাবু বিশেষ নার্ভাস হইয়া উঠিয়াছিলেন। পাড়া শুদ্ধ লোক বিছানা বোঁচকা বাঁধিয়া হয় হাওড়া নয় শিয়ালদহ স্টেশনে ছুটিতেছে। কে বলিতেছিল, ঘোড়ার গাড়ির ভাড়া অসম্ভব ধরনে বৃদ্ধি পাইতেছে। জ্যোতির্বিনোদ বলিল, কোনো ভয় নেই দাদা, বোঁচকা মাথায় নিয়ে ঠেলে উঠব স্টেশনে, আমরা বাঙাল মানুষ, কিছু মানি নেই। ক্ষেত্রবাবু বলিলেন, আর সিংড়েই চলে যাই ভাবছি, ভাঙা ঘরে গিয়ে আপাতত উঠি, এখানে থাকলে এরপরে আর বেরোতেই পারবো না। যদুবাবু সভয়ে বলিলেন, তাই তো, কি যে করি উপায়। কালী সাহেবকে গিয়ে আগে ধরা যাক, স্কুল বন্ধ করে দেওয়া হোক। ক্ষেত্রবাবু চায়ের দোকান হইতে বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলেন। দাঁড়াইয়া থাকিতে থাকিতে 2-3খানি ঘোড়ার গাড়ি ছাদের ওপর বিছানার মোট চাপাইয়া শিয়ালদহ স্টেশনের দিকে চলিয়া গেল। ক্ষেত্রবাবু চিন্তিত হইয়া পড়িলেন। আশিংড়ি গ্রামে যাইবেন বটে, কিন্তু সেখানে বাড়িঘরের অবস্থা কিরকম আছে তাহার ঠিক নাই। আজ 5-6 বছর পূর্বে নিভাননী বাঁচিয়া থাকিতে সেই একবার গিয়াছিলেন, তাহার পর আর যাওয়া ঘটে নাই। কোনো খবরও লওয়া হয় নাই, কারণ এতদিন প্রয়োজন ছিল না। একটিমাত্র টিউশনি অবশিষ্ট ছিল, সেখানে গিয়া দেখা গেল আজ বৈকালে তাহারাও দেশে চলিয়া গিয়াছে। বাড়ির কর্তা আপিসে চাকরি করেন, বলিলেন, মাস্টারমশাই,
আপনার এ মাসের মাইনেটা আর এখন দিতে পারছি না। খরচপত্র অনেক হয়ে গেল কি না, জানুয়ারি মাসে শোধ করব। আমায় না দিলে হবে না বোসমশাই, ফ্যামিলি আমাকে দেশে নিয়ে যেতে হবে। তা তো বুঝতে পারছি, কিন্তু এখন কিছু হবে না। ক্ষেত্রবাবুর রাগ হইল। এখানে 2 মাসের কমে 1 মাসের মাহিনা কোনোদিনই দেয় না, তাও আজ 5 টাকা, কাল 2 টাকা। নিতান্ত নিরুপায় বলিয়াই লাগিয়া থাকা। কিন্তু এই বিপদের সময় এত অবিবেচনার কাজ করিতে দেখিলে মানুষের মনে মনুষ্যত্ব সম্বন্ধে সন্দেহ উপস্থিত হয়। ক্ষেত্রবাবু বলিলেন, না বোসমশাই, এ সময় আমায় দিতেই হবে। 2 মাস ধরে ছাত্র পড়ালাম, ছেলে ক্লাসে উঠল, এখন বলছেন আমায় মাইনে দেবেন না। তা হয় না। বসু মহাশয় চটিয়া উঠিয়া বলিলেন, মশাই, এতকাল তো পড়িয়েছেন, মাইনে পাননি কখনো বলতে পারেন কি? যদি এই মাসটাতে ঠিক সময় নাই দিতে পারি। ঠিক সময় কোনোদিনই দেননি বোসমশাই, ভেবে দেখুন। তাগাদা না করলে কোনো মাসেই দেননি। বেশ মশাই, না দিয়েছি তো না দিয়েছি, মাইনে পাবেন না এখন। আপনি যা পারেন করুন গিয়ে। ক্ষেত্রবাবু ভদ্র স্বভাবের লোক। টুইশানির মাহিনা লইয়া একজন বৃদ্ধ ব্যক্তির সহিত ঝগড়া করিবার প্রবৃত্তি তাহার রহিল না। কিছু না বলিয়া বাড়ির বাহিরে আসিয়া দাঁড়াইলেন। কলিকাতায় বাড়ি আছে, আপিসে মোটা চাকুরিও করেন শোনা যায়, অথচ এই তো সব বিচার। ছি! অন্যমনস্কভাবে গলির মোড়ে আসিতেই ব্ল্যাক আউটের কলিকাতার কাহার সঙ্গে ঠোকাঠুকি হইল। ক্ষেত্রবাবু বলিয়া উঠিলেন, মাফ করবেন মশাই, দেখতে পাইনি, 2টো গ্যাসই নিভিয়েছে। লোকটি বলিল, কে? ক্ষেত্রবাবু নাকি? ও, রাখালবাবু? হ্যাঁ, আমি। ভালোই হলো দেখা হলো এভাবে। আপনাদের স্কুলে কাল যাব ভাবছিলাম। ভালো আছেন মৃত্যুমশাই? আমাদের আবার ভালো মন্দ। বই দিয়ে এসেছি 5-6টা স্কুলে, এখন ধরায় যদি তবে বুঝতে পারি। আপনাদের স্কুলে আমার সেই নবব্যাকরণ বোধখানা ধরানোর কি করলেন? চমৎকার বই, ক্লাস 5 আর 4-এর উপযুক্ত বই। সন্ধি আর সমাস যেভাবে ওতে দেওয়া। বইয়ের লিস্ট হয়েছে আপনাদের? এখনো হয়নি। কেন, প্রমোশন হয়নি? তবে বইয়ের লিস্ট হয়নি কেমন কথা? না, প্রমোশন হবে বুধবার, শুক্রবারে ছুটি হবে। আমার বইয়ের কি হলো? হেডমাস্টারের কাছে দেওয়া হয়েছে, কি হয় বলতে পারি না। আমার যে এদিকে অচল ক্ষেত্রবাবু, এই অবস্থায় প্রায় 150 টাকা ধার করে বই ছাপালাম। প্রেসের দেনা এখনো বাকি, দপ্তরের দেনা তো আছেই, বাসা ভাড়া 3 মাসের বাকি। বই যদি না চলে তবে খেতে পাবো না ক্ষেত্রবাবু, আপনারাই ভরসা। বুঝলাম সবই রাখালবাবু, কিন্তু এ তো আর আমার হাতে নয়। আমি যতদূর বলবার বলেছি। কথার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, ক্ষেত্রবাবু বলেন নাই। রাখাল মিত্তিরের বই আজকাল অচল, তবুও হয়তো চলিত, কিন্তু বড় বড় প্রকাশকের সহিত প্রতিযোগিতা করিয়া বই চালানো রাখাল মিত্তিরের কর্ম নয়। তাহারা লাইব্রেরির জন্য বিনামূল্যে কিছু বই দেয়, প্রাইজের সময় বই কিনিলে মোটা কমিশন দেয়। রাখাল মিত্তির ক্ষেত্রবাবুর পিছু ছাড়ে না। বলিল, আসুন না আমার ওখানে, একটু চা খাবেন। শেষ পর্যন্ত যাইতেই হইল। নাছোড় বান্দা রাখাল মিত্তিরের হাতে পড়িলে না গিয়া উপায় নাই। সেই ছোট একতলার কুঠুরি, এই অগ্রহায়ণ মাসেও যেন গরম কাটে না। একখানা নিচু কেওড়া কাঠের তক্তপোষের উপর মলিন বিছানা, কেরোসিন কাঠের একটা আলমারি ভর্তি বই। ঘরখানা অগোছালো, অপরিষ্কার। মেঝের ওপর পড়িয়া আছে 2টা ছেঁড়া জামা ছেলেপুলেদের, 1 বোতল আঠা, একটা আলকাতরা মাখানো মালসা। ক্ষেত্রবাবু বলিলেন, কি বই রাখালবাবু আলমারিতে? দেখবেন এসব বই? এই দেখুন। রাখালবাবু সগর্বে বই নামাইয়া দেখাইতে লাগিলেন, এই দেখুন, প্রকৃতিবোধ অভিধান, পুরনো বইয়ের দোকান থেকে 3 টাকায়। আর এই দেখুন, মুগ্ধবোধ। মশাই, সংস্কৃত ব্যাকরণ না পড়লে কি ভাষার ওপর দখল দাঁড়ায়? শহর নিঘর থেকে আরম্ভ করে সব সূত্র 3টি বছর ধরে মুখস্থ করে ভোঁতা হয়ে গিয়েছে, তাই আজ 2-1 পয়সা করে খাচ্ছি। রাখাল মিত্তিরের ব্যাকরণের ভুল ধরে এমন লোক তো দেখিনি। গোয়ালটুলি স্কুলের হেড পণ্ডিত সেদিন বললেন, মিত্তির মশাই, আপনার ব্যাকরণ পড়লে ছেলেদের সন্ধি আর সমাস গুলে খাওয়া হয়ে গেল। পড়া চাই, পেটে বিদ্যে না থাকলে
আপনার বই ধরিয়েছে নাকি? না। হেডমাস্টার বললে শশীপদ কাব্যতীর্থের ব্যাকরণ আর বছর থেকে রয়েছে ক্লাসে। এবছর যুদ্ধের বছরটা, বই বদলালে গার্জেনরা আপত্তি করবে, তাই এবছর আর হলো না। সামনের বছর থেকে নিশ্চয়ই দেবে। একটি 12-13 বছরের রোগা মেয়ে একটা থালায় দুটি আংটা ভাঙা পেয়ালা বসাইয়া চা আনিল। রাখালবাবু বলিলেন, ও পাঁচি, এটি আমার ভাগ্নি, আমার যে বোন এখানে থাকে তার মেয়ে। প্রণাম কর মা, উনি ব্রাহ্মণ। আহা, থাক থাক, এসো মা, হয়েছে, কল্যাণ হোক। বেশ মেয়েটি, অসুখে ভুগছে, বর্ধমানে দেশ কেউ নেই। এবার এক জ্ঞাতি কাকা নিয়ে গিয়েছিল, ম্যালেরিয়ায় ধরেছে। যাও মা, দুটো পান নিয়ে এসো তোমার মামিমার কাছ থেকে। চা মিষ্টি হয়েছে? চিনি নেই, আখের গুড় দিয়ে। না না, বেশ হয়েছে। দুধ চিনিবিহীন বিস্বাদ চা, তামাক মাখাত গুড়ের গন্ধ। এক চুমুক খাইয়া বাকিটুকু গলাধ্যকরণ করিতে ক্ষেত্রবাবুর বিশেষ কসরত করিতে হইল। রাখালবাবু বলিলেন, তা তো হলো, কি হাঙ্গামা বলুন দেখি, পাড়া যে খালি হয়ে গেল অর্ধেক। আপনাদের এ পাড়াতেও? হ্যাঁ মশাই, আশেপাশে লোক নেই, সব পালাচ্ছে। পাশের বাড়ির ঘোষালেরা আজ সকালে সব পালালো। এখন ওরা বড় লোক, এই দিন কতক আগেও পুতুলের বিয়েতে 1000 টাকা খরচ করেছে। ফুলসজ্জের তত্ত্ব করেছিল, 10 জন ঝি চাকর মাথায় করে নিয়ে গেল। মায়ের রূপোর দান সামগ্রী, খাট বিছানা স্তক। ওদের কথা বাদ দিন, এখন আমরা যাব কোথায়? সেই ভাবনা তো আমারও, ভাবছি তো। গরিব স্কুল মাস্টার, গরিব তো বটেই, যাবার জায়গাও তো নেই। আপনার দেশে বাড়িঘর? রাখালবাবু হাসিয়া বলিলেন, দেশই নেই তার বাড়িঘর। দেশ ছিল নদে জেলায়, কাঁচরাপাড়া নেমে যেতে হয়। ছেলেবেলায় বাবার সঙ্গে গিয়েছিলাম, সেসব কিছু নেই। বড় হয়ে আর যায়নি, এই কলকাতাতেই। আমারও তো তাই। পাঁচি পান আনিয়া রাখিয়া গেল। অনেক পয়সা করে বই ছাপালাম, 400-500 টাকা দেনা এখনো বাজারে। এই হাঙ্গামাতে যদি বই বিক্রি কমে যায়, তবে তো পথে বসতে হবে। আপনাদের ভরসাতেই কিছুই বুঝছি না, কি যে হবে। আমাদের এখানে কিছু হবে না, কি বলেন? যুদ্ধ হচ্ছে ফিলিপাইনে আর হংকংয়ে, তার এখানে কি? সিঙ্গাপুর ডিঙিয়ে আসা অত সোজা নয়। তবে লোক পালাচ্ছে কেন? প্যানিক, ভয়। প্যানিক একেই বলে। আচ্ছা উঠি, রাত হলো মিত্তির মশাই। আর একটু বসবেন না? আচ্ছা তাহলে, হ্যাঁ, একটা কথা, আনা আষ্টেক পয়সা হবে? পকেটে যাহা কিছু খুচরা ছিল তক্তপোষের উপর রাখিয়া ক্ষেত্রবাবু বাহিরের মুক্ত বাতাসে আসিয়া হাঁপ ছাড়িয়া যেন বাঁচিলেন। স্পেশাল টেলিগ্রাফ কাগজ বাহির হইয়াছে। কাগজওয়ালা ফুটপাত ধরিয়া ছুটিতেছে। ক্ষেত্রবাবু একজনের হাত হইতে কাগজ লইয়া দেখিলেন, হংকং অবরুদ্ধ, চীন সমুদ্রে ব্রিটিশ যুদ্ধজাহাজ ধ্বংস। ক্ষেত্রবাবু কেমন অন্যমনস্ক হইয়া পড়িলেন। পরদিন স্কুলে হেডমাস্টার সব মাস্টারকে আপিসে ডাকিলেন, জরুরি মিটিং। হেডমাস্টার এবছরের পরীক্ষার লম্বা রিপোর্ট লিখিয়াছেন, সকলকে পড়িয়া শোনাইলেন। প্রত্যেক শিক্ষকের নিকট হইতে রিপোর্ট লওয়া হয় পরীক্ষার কাগজ দেখার পর। সেই সব রিপোর্টের উপর ভিত্তি করিয়া হেডমাস্টার নিজে রিপোর্ট লিখিয়া অভিভাবকদের মধ্যে ছাপাইয়া বিলি করেন। তাহার ধারণা, ইহাতে স্কুলে ছেলে বাড়িবে। রিপোর্ট পড়িয়া সকলের মুখের দিকে চাহিয়া বলিলেন, কিরকম হয়েছে? সকলেই বলিলেন, চমৎকার রিপোর্ট হইয়াছে, এমন ধারা হয় না। 3rd ক্লাসের ইংরেজি নিতেন কে? যদুবাবু বলিলেন, আমি স্যার। ভীষণ খারাপ ফল এবার আপনার সাবজেক্টে, আপনি লিখিত কৈফিয়ত দেবেন। যে আজ্ঞে স্যার। ক্লাস 7-এর ইতিহাস কে নেয়? শ্রীশবাবু বলিলেন, আমি স্যার। সকলের চেয়ে ভালো ছেলে মোটে 60 পেয়েছে। স্যার, প্রশ্ন বড় কঠিন হয়েছিল, সিলেবাস ছাড়া প্রশ্ন হলে কি করে ছেলেরা? না, এমন কিছু কঠিন নয়, প্রশ্নপত্র সব আমি আর মিস্টার আলম দেখে দিয়েছি। কমিটিতে এই কথা আমায় রিপোর্ট করতে হবে, লিখিত কৈফিয়ত দেবেন। আর এবার বাড়ি বাড়ি গিয়ে একটু ক্যানভাস করার দরকার হবে ছুটির পরে, নইলে ছেলে হবে না। ক্ষেত্রবাবু ভয় ভয় বলিলেন, কিন্তু স্যার, এদিকে শহর যে খালি হয়ে গেল,
সাহেব তাচ্ছিল্যের সুরে বলিলেন, কে বললে? যদুবাবু ও শ্রীশবাবু দাঁড়াইয়া বলিলেন, সেই রকমই দেখা যাচ্ছে স্যার, ক্ষেত্রবাবু ঠিক বলেছেন। গেম মাস্টার বিনোদবাবু বলিলেন, আমাদের পাড়াতে তো আর লোক নেই। জগদীশ জ্যোতির্বিনোদ বলিল, আমি এক জায়গায় ছেলে পড়াই, তারা চলে গিয়েছে, তাদেরও পাড়া খালি। সাহেব মিস্টার আলমের দিকে চাহিয়া বলিলেন, কি মিস্টার আলম, আপনি কি দেখেছেন? এই রকম হয়েছে নাকি? মিস্টার আলম উঠিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, না স্যার, এখানে ওখানে দু একটা বাড়ি খালি হয়েছে বটে, ও কিছুই নয়। ক্ষেত্রবাবু প্রতিবাদের সুরে বলিলেন, কিছু না কি রকম মিস্টার আলম? হাওড়া স্টেশনে নাকি বেজায় ভিড় হচ্ছে, কুলি আর ঘোড়ার গাড়ির দর বেজায় বেড়েছে। ওসব গুজব, কই আমি তো রোজ বেড়াই, কিছু তো দেখি না। এমন সময় রামেন্দুবাবু বাহির হইতে একখানা খবরের কাগজ লইয়া ঘরে ঢুকিয়া সাহেবের টেবিলে রাখিয়া বলিলেন, দেখুন স্যার, হংকং যায় যায়, জাপানিরা সিঙ্গাপুরে দূরপাল্লার কামানের গোলা ছুড়েছে। হেডমাস্টারের কড়া ডিসিপ্লিনের নিগড় বুঝি টুটিল। ক্ষেত্রবাবু ও শ্রীশবাবু টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া খবরের কাগজ পড়িতে গেলেন। সমবেত শিক্ষকদের মধ্যে একটা গুঞ্জনধ্বনি উত্থিত হইল, তাই তো, তাই তো, দেখো না ভায়া কাগজটা, সিঙ্গাপুর বিপন্ন। ব্যাপার কি? সাহেব কাগজ হাতে তুলিয়া পড়িয়া ঈষৎ হাসিয়া বলিলেন, বাজে গুজব। সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা দুর্ভেদ্য। মিস্টার আলম বলিলেন, বাজে গুজব, হে। সাহেব তাচ্ছিল্যের সঙ্গে কাগজখানা একদিকে সরাইয়া বলিলেন, যাকে সব, তাহলে বাড়ি বাড়ি ক্যানভাসিং এর জন্য কে কে রাজি আছেন বলুন, সকলের সাহায্যই আমি চাই। যদুবাবু, ক্ষেত্রবাবু, মিস্টার আলম। ইহারা সকলেই দাঁড়াইয়া উঠিয়া সম্মতি জ্ঞাপন করিলেন। ক্লার্কওয়েল সাহেবের স্কুলের ডিসিপ্লিন পুনরায় প্রতিষ্ঠিত হইল। জাপানি বোমার হুজুগে পড়িয়া সে কঠোর ডিসিপ্লিনের ভিত্তি সামান্য একটু নড়িয়া উঠিয়াছিল মাত্র, তাহাও অতি অল্পক্ষণের জন্য। হেড পণ্ডিত বলিলেন, স্যার ছুটি কদিন হচ্ছে? সাহেব গম্ভীর স্বরে বলিলেন, পণ্ডিত, ছুটি বেশি দিন দিতে চাই না। 2রা জানুয়ারি খুলবে, কিন্তু তার আগে ক্যানভাসিং করবার জন্য 4-5 জন টিচারকে এখানে থাকতে হবে। আমি তাদের নামে সার্কুলার করব। ক্ষেত্রবাবু বলিলেন, আমাদের মাইনেটা স্যার? স্কুল খুললে দেওয়া হবে। যদুবাবু মুখ কাঁচুমাচু করিয়া বলিলেন, কিছু না দিলে স্যার আমরা দাঁড়াই কোথায়? হাতে কিছু নেই। যার না পোষাবে তিনি চলে যেতে পারেন, মাই গেট। যদুবাবু শিক্ষক কর্তৃক তিরস্কৃত স্কুলের ছাত্রের মতো ঘাড়ে নিচু করিয়া পুনরায় আসনে বসিয়া পড়িলেন। হেডমাস্টার বলিলেন, আমি ছুটির কদিন মিস্টার আলম, রামেন্দুবাবু আর ক্ষেত্রবাবুকে চাই। তারা রোজ আপিসে আসবেন। নতুন বছরের রুটিনে অনেক অদল বদল করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে প্রত্যেক ক্লাসের। আপনারা 3 জন আমাকে সাহায্য করবেন। যদুবাবু। যদুবাবু আবার দাঁড়াইয়া উঠিলেন, আপনিও আসবেন। আপনাকে ক্লাস টাস্কের একটা চার্ট করতে হবে গ্রীষ্মের ছুটি পর্যন্ত। যদুবাবুর মুখ শুকাইয়া গেল, আমতা আমতা করিয়া বলিলেন, আমি স্যার, মানে আমার শালীর বিয়ে, দেশে যেতে হবে, সেখানে আমি সব দেখাশোনা করব। হঠাৎ মনে পড়িল, পৌষ মাসে বিবাহ হয় না হিন্দুর। একথা সাহেব না জানিলেও অন্যান্য মাস্টারেরা সবাই জানে, হয়তো আলমও জানে। আলম সাহেবকে বলিয়া দিতে পারে। তাই তাড়াতাড়ি সামলাইয়া লইয়া বলিলেন, বিয়ে এই সামনের বুধবারে, কিন্তু ছুটিতে আমার না গেলে। ইয়েস ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। সভা ভঙ্গ হইল। সাহেবের ঘর হইতে বাহির হইয়া যদুবাবু রামেন্দুবাবুকে পাকড়াও করিলেন। ও রামেন্দুবাবু, আমায় গোটা 10 টাকা দিতে বলুন সাহেবকে, করে দিতেই হবে, না হলে মারা যাব। হাতে কিচ্ছু নেই, টিউশনির ছেলে পালিয়েছে, কোথায় পয়সা পাই বলুন তো? ক্ষেত্রবাবু বাড়ি ফিরিতেই অনিলা ব্যস্ত সমস্ত হইয়া বলিল, এসেছ? শোনো, সব পালাচ্ছে, পাড়া ফাঁকা হয়ে গেল যে। সোমবার থেকে নাকি হাওড়ার পুল খুলে দেবে, রেলগাড়ি বন্ধ করে দেবে। কে বললে? কে বললো আবার? সবাই বলছে। তোমার ছুটির কদিন দেরি, এরপর যাওয়া যাবে না কোথাও। ঘোড়ার গাড়ির ভাড়া নাকি 10 টাকা করে হয়েছে, বোমা নাকি শিগগির পড়বে, সিঙ্গাপুর ব্লকেড করেছে, দেখেছ তো? ক্ষেত্রবাবুর ভয় হইয়া গেল। তাই তো, ঘোড়ার গাড়ির ভাড়া চড়িয়া গেলে
কি করিয়া কলিকাতা ত্যাগ করিবেন বলিলেন, কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? জায়গা তো দেখছি এক আশিংড়ি, কতকাল সেখানে যাইনি। নিভা বেঁচে থাকতে একবার গরমের ছুটিতে সেখানে গিয়েছিলাম। বাড়িঘর এতদিনে ইটের স্তূপ হয়েছে পড়ে, বেজায় জঙ্গল সে গায়ে। চলো গয়া যাই। পয়সা? অত টাকা কোথায়? স্কুলে 1 পয়সা দিলে না। আমার বাক্সে 5-6টা টাকা আছে, আর কিছু ধার করো। কে দেবে ধার? সে বাজার নয়। কিন্তু যা হয় করো তাড়াতাড়ি, এরপর আর কলকাতা থেকে বেরোনো যাবে না, সবাই বলছে। রান্না হয়ে থাকে দাও, আমি একবার যদুদার বাসা থেকে আসি, দেখে আসি কি করছে ওরা। শুনছিলেন বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস অনুবর্তন 4র্থ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।